In today's class, we will be talking about Cold War and its evolutions, but not all the issues would be discussed today because এটা একটা বড় টপিক। এটা এখানে সবগুলো শেষ করা সম্ভব হবে না। তো আমি এটাকে পার্টে পার্টে শেষ করব, এবং পার্টে পার্টে শেষ করা শুধু এটা একটা কারণ নয় যে এটা অনেক বড় টপিক, বাট এটা এই কারণেও গুরুত্বপূর্ণ, বা এটা এই কারণে আসলে আমি সেগমেন্টে শেষ করব যে এটা হচ্ছে খুবই বলা ভালো যে সিগনিফিক্যান্ট একটা টপিক। যে এই পার্টিকুলার বিষয়টার উপর যদি একটা গভীর আন্ডারস্ট্যান্ডিং না থাকে, ডিপ আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে, তুমি ইন্টারন্যাশনাল রিলেশনসের অন্যান্য ইস্যুসগুলোকে ধরতে পারবে না। অন্যান্য ইন্টারন্যাশনাল রিলেশনসের যে সমস্ত অর্গানাইজেশনসগুলো আছে, তাদের যে পলিটিক্স, সেগুলো ধরতে পারবে না। এবং শুধু তাই নয়, কারেন্ট ডেজ, যে বর্তমান দিনে যে ধরনের পলিটিক্সগুলো হচ্ছে, ইন্টারন্যাশনাল পলিটিক্স যেটা হচ্ছে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে একদিকে, অন্যদিকে আমরা দেখতে পাবো যে চায়নার সঙ্গে আমাদের দেখবে একটা বর্ডারকে নিয়ে একটা টেনশনস কাজ করছে। তারপরে দেখবে যে ইউরোপে দেখবে ফিনান্সিয়াল ন্যাচারাল রিসোর্স ক্রাইসিস চলছে, বা জ্বালানির একটা ক্রাইসিস চলছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন দেখতে পাবো আমরা নতুন নতুন উইপন্স ডেভেলপ করছে বিশ্বের বিভিন্ন দেশগুলো। তারপর দেখতে পাচ্ছি যে আমরা প্রত্যেক দিন দেশগুলোকে দেখছি যে তারা নিজেদের মতো করে তারা নতুন নতুন ব্লকস তৈরি করছে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস তৈরি হচ্ছে। অ্যান্ড ইন দ্যাট কেস উই ক্যান সি I2U2 তৈরি হয়েছে। তারপরে তো আমরা দেখতে পাবো যে RCEP তৈরি হয়েছে। হ্যাঁ, এই সমস্ত ইনস্টিটিউশনসগুলো তৈরি হচ্ছে। তো সেগুলো তৈরি হচ্ছে কেন, এর 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 কারণগুলো কি, এর 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 রেজাল্টটা কি হয়ে উঠে আসবে, এবং অবশ্যই সবার শেষে আমরা বারে বারে যেটাতে মেজর ইমফ্যাসিস রাখবো সেটা হচ্ছে ইন্ডিয়া কিভাবে বেনিফিটেড হবে সেটা থেকে। কারণ আমরা ইন্ডিয়ান স্টুডেন্টস, আমরা ইন্ডিয়ান নাগরিক, যে এই পুরো স্টাডিটা আমাদেরকে করতে হবে ইন্ডিয়াকে বেস ধরে। তো স্বাভাবিকভাবেই আমাদের এই আলোচনার শেষে গিয়ে, প্রত্যেকটা টপিকের আলোচনার শেষে গিয়ে আমরা যেটার উপর ফোকাস করবো সেটা হচ্ছে যে ইন্ডিয়া কীভাবে বেনিফিটেড হবে। তো এটার উপর আমাদের একটা মেজর ইমফ্যাসিস থাকবে। তো যাই হোক, এগুলো আমাদেরকে বুঝতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। এবং ইন জেনারেল ফরেন পলিসিসগুলো, বিভিন্ন দেশের ফরেন পলিসিসগুলো কীভাবে নিজেদেরকে ডেভেলপ করছে, তো সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করবো। বাট আজকের আলোচনাটা একেবারে গোড়া থেকে শুরু হবে, সেটা হচ্ছে কোল্ড ওয়ার দিয়ে। কোল্ড ওয়ার সম্পর্কে নিশ্চয়ই তোমাদের একটা ধারণা আছে। তো আমি শুরু করার পূর্বে আমি একটুখানি তোমাদের কাছে জেনে নিতে চাইবো যে তোমরা কতটা জানো, সো দ্যাট আমার একটুখানি ইজি হবে যে আমি আলোচনাটাকে একেবারে বেসিক লেভেলে লাগবো, নাকি মডারেট লাগবো, নাকি একটু হাই লেভেলে নিয়ে যাবো। বিকজ আমি খুবই হাই লেভেলে বলে গেলে তোমরা ধরতে পারবে না, কারণ আমি হয়তো সেখানে বেসিক জিনিসগুলো আলোচনা করবো না। ধরেই নিচ্ছি তুমি জানো, কিন্তু তুমি যদি না জানো তাহলে মুশকিলটা হয়ে যাবে। তো সো দ্যাট আমাকে একটুখানি বুঝতে সাহায্য করো যে তোমরা কতটা জানো। সো ঐশী, প্রথমে বলো যে তোমার কোল্ড ওয়ার সম্পর্কে, এর পিরিয়ড সম্পর্কে, এর ফিচার্স সম্পর্কে, এর নেচার্স, ক্যারেক্টারিস্টিক্স, এমার্জেন্স এবং এর রেজাল্ট এবং আউটকাম, এই সম্পর্কে তোমার কি ধারণা ক্লাসের শেষে তখন তুমি জানাতে পারো। Yes. ঠিক আছে? তো আজকে আমাদের যেটা তাহলে আলোচনার বিষয়বস্তু, যেমনটা তোমরা বললে আমিও বললাম, সেটা হচ্ছে যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোল্ড ওয়ার। ঠিক আছে? এবং কোল্ড ওয়ারে বিশেষ করে পরীক্ষায় যেগুলো জানতে চাইতে পারেও ইভেন, সেটা হচ্ছে এর কোল্ড ওয়ারের ডেফিনেশন জানতে চাইতে পারে, এর নেচার কি, এর ক্যারেক্টারিস্টিক কি, এর এভলিউশনস কীরকমভাবে হয়েছিল, এর আউটকামটা কি বেরিয়ে এসেছে, এবং পোস্ট কোল্ড ওয়ারের পিরিয়ড যেটাকে আমরা দেখতে পাচ্ছি এখনকার একেবারে আজকের দিন পর্যন্ত, সেখানে কি ধরনের পরিবর্তন এসেছে, পোস্ট কোল্ড ওয়ারের পিরিয়ড থেকে পোস্ট কোল্ড ওয়ারের পিরিয়ডে কতটা পরিবর্তন এসেছে, এবং সেখানে যে গ্লোবালাইজেশনের যে কনসেপ্ট এসেছে, সেখানে গ্লোবালাইজেশনের কনসেপ্টের মধ্য দিয়ে কতটা ডেভেলপমেন্ট ইনিশিওর করা গেছে, এবং কতটা কোন আসপেক্টে সেগুলো হয়েছে, এবং কোন সেক্টরে সেগুলো ডেভেলপমেন্টগুলো ইনশিওর করা গেছে, এবং নতুন ধরনের চ্যালেঞ্জের জায়গাগুলো কি উঠে এসেছে। বিশেষ করে রাষ্ট্রের সার্বভৌমিকতা নষ্ট হওয়ার যে জায়গাটা তৈরি হয়ে উঠে এসেছে, স্টেট সোভারেন্টির কনসেপ্টটা যেখানে অনেকটা বেশি ডিক্লাইন করছে, তো সেটা ঠিক কীরকমভাবে এবং কীভাবে সেইগুলো দেশগুলো, এক একটা দেশ এক এক রকমভাবে, মানে সেটা কীরকমভাবে এক একটা দেশ এক এক রকমের এক্সপিরিয়েন্সে কীরকমভাবে সেটাকে দেখছে। তো সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু। তো যাই হোক, একেবারেই শুরুটা করবো। কোল্ড ওয়ার বলতে কী বুঝছি আমরা, কী পড়ছি, কী জানি। কোল্ড ওয়ার বলতে বেসিক্যালি যেটাকে বলা হয়, যেটা হচ্ছে একেবারেই সহজ ভাষায় বলছি, আমি বিশেষ কোনো থিঙ্কার্সের নামে যাব না, কারণ বেসিক নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটা আগে ভালো তৈরি হতে হবে। বই কে কী বলেছে সেটা তো তোমরা বইয়েও পেয়ে যাবে, বাট আমি সেইটা বলে আর সময় নষ্ট করবো না, ডিরেক্ট তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় চলে আসছি, এবং সেটাকেই খুব সহজভাবে প্রেজেন্ট করার জন্য যা করতে হবে সেটাই করছি। কোল্ড ওয়ার বলতে আমরা সাধারণত সেটাই বুঝি, শব্দটা বাংলায় অনুবাদ করলেই বোঝা যায়, বা ইংলিশেও এর সিনোনিমসটা দেখলে বা এক্সপ্লেনেশনসটা দেখলেই বোঝা যায় যে এটার মধ্যে একটা কোল্ড কথার অর্থ হচ্ছে ঠান্ডা যুদ্ধ। এটাকে অনেকে স্নায়ু যুদ্ধ বলার চেষ্টা করে, স্নায়ু যুদ্ধ। হ্যাঁ,
এবং এটা এটা একটা শীতল যুদ্ধ অনেকে বলার চেষ্টা করে। তো এই ঠান্ডা যুদ্ধ, স্নায়ু যুদ্ধ, শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার ইংলিশে যাকে আমরা বলছি, এই যুদ্ধটা হচ্ছে এমন এক প্রকার যুদ্ধ যেখানে যুদ্ধের সব রকমের প্রস্তুতি থাকছে, যুদ্ধের সব রকমের মহড়া থাকছে, যুদ্ধের সব রকমের কিন্তু সাজ সরঞ্জাম থাকছে, যুদ্ধের জন্য সমস্ত রকমের বলতে পারো যে এক ধরনের ব্যবস্থা আর কি তৈরি হয়ে রয়েছে, কিন্তু সেখানে যুদ্ধ হচ্ছে না। ফাইনালি যুদ্ধ হচ্ছে না। যখন যুদ্ধ হচ্ছে না, যুদ্ধের পরিস্থিতি, যুদ্ধ একটা বলা যেতে পারে যে একটা বাজার, এই ধরনের একটা পরিস্থিতি যখন তৈরি হচ্ছে, পলিটিক্সের মধ্যেও যখন এই ধরনের কন্ট্রাডিকশনস দেখা যাচ্ছে, যুদ্ধের মতো একটা কন্ট্রাডিকশনস পলিটিক্সের মধ্যেও, তখন সেটাকে আমরা বলতে পারি যে কোল্ড ওয়ার। এবং আলটিমেটলি এটা কোল্ডই থাকছে, মাঝে যদিও একটুখানি এটা হট হয়ে গেছিল এবং ভালোই হট হয়েছিল, এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেছিল। আমি তোমাদের আসবো সেই জায়গায়, সেগুলো আমি বিস্তারিত আলোচনায় আসবো, বাট এখানে একটুখানি জেনে নাও সেই মাঝের একটা ছোট্ট ঘটনা, অবশ্যই বড় হয়ে সেটা দেখা দিয়েছিল ছোট্ট ঘটনাটি। এবং এই পুরো পুরো যে এখানকার যে পলিটিক্স, এই যে বাইপোলার পলিটিক্স, এই পলিটিক্সটাকে পুরো পলিটিক্যাল প্যাটার্নটা বদলে দিয়েছিল এবং পুরো ওয়ার্ল্ড পলিটিক্যাল সিস্টেম বলতে পারো, ওয়ার্ল্ড পলিটিক্যাল কালচার বলতে পারো, ওয়ার্ল্ড ইকোনমিক সিস্টেম বলতে পারো, ওয়ার্ল্ড ট্রেডিং সিস্টেম বলতে পারো, সেটাকে কিন্তু কাইন্ড অফ ব্লক করে দেওয়ার দিকে এগিয়ে গেছিল। এবং সেই সময়ের মধ্যেই তোমরা দেখতে পাবে আরও একটা ঘটনা সেখানে ঘটেছিল, যদিও সেখানে কিন্তু মেজর পাওয়ার্সগুলো সেটাকে ব্লক করার চেষ্টা করেছে, বা ব্লক বলবো না, ইগনোর করার চেষ্টা করেছিল। সেটা কি? সেটা হচ্ছে আমাদের দেখতে পাবো আমরা যে ইন্ডিয়া এবং ইন্ডিয়া এবং চায়নার মাঝে যে যুদ্ধ, ইন্ডিয়া এবং চায়নার মাঝে তোমরা জানো একবারই যুদ্ধ হয়েছে, ইন্ডো চায়না ওয়ার 1962-তে হয়েছে। তো ইন্দো চায়না ওয়ারে আমরা দেখতে পাবো যে তখন কিন্তু ওই ওই একই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ, বাট সেটা যদিও কোল্ড ওয়ারের সেই আলোচনায় বিশেষ জায়গা করে নিতে পারেনি, মেন স্ট্রিমে আলোচনা করে নিতে পারিনি, বাট আমরা দেখতে পাবো যে মেন স্ট্রিমে তখন কোল্ড ওয়ার হটের দিকে আসলে পৌঁছে গেছিল। আমরা দেখেছি যে কিউবান মিসাইল ক্রাইসিস 1962-তে যেটা হয়েছিল। সো এই একটি ইনসিডেন্টকে বাদ দিলে বাকি সমস্ত ইনসিডেন্টসগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু একটা একটা বলা ভালো যে কোল্ড ওয়ারের পরিস্থিতি তৈরি ছিল, বা কোল্ড ওয়ার আসলে সংগঠিত হয়েছিল। তাহলে এই কোল্ড ওয়ারটা কীরকম ভাবে? এক তো আমরা বললাম যে এটা একটা ঠান্ডা যুদ্ধ, যেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, যুদ্ধ ভাব রয়েছে, যুদ্ধের সমস্ত রকমের সাজ সরঞ্জাম প্রস্তুত রয়েছে, কিন্তু আলটিমেটলি যুদ্ধ হচ্ছে না। এবং এই যুদ্ধটাকে অনেকে অনেক রকমভাবেই ব্যাখ্যা করেছেন, যেমন যেমন হচ্ছে অধ্যাপক যদি প্রফেসর জোসেফ ফ্রাঙ্কেলের কথা আমরা বলি, ইনি একজন বিখ্যাত নামকরা প্রফেসর ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে, তিনি যেমন, বা ইতিহাসবিদও বলা যেতে পারে এনাকে, তো তিনি যেমন আমাদের এই কোল্ড ওয়ারের পিরিয়ডটাকে, কোল্ড ওয়ারের এই পুরো পলিটিক্সটাকে যেভাবে দেখেছেন, তিনি বলছেন সেটা হচ্ছে যে এটা একটা দুটো আইডিওলজির মধ্যে কিন্তু একটা কন্ট্রাডিকশনস, দুটো বড় বড় আইডিওলজির মধ্যে, বা ডমিনেন্ট দুটো আইডিওলজির মধ্যে কন্ট্রাডিকশনের একটা বলা যেতে পারে যে একটা একটা ইস্যুস, সেই হিসেবে তিনি দেখছেন। তো কোন দুটো আইডিওলজি? একটা আইডিওলজি হচ্ছে, আমি নাম পড়াতে গিয়েও তোমাকে বলেছি, ঐশী তুমি ভালো করে জানো, যে একটা আইডিওলজি হচ্ছে সেখানে লিবারেল আইডিওলজি, অন্যটা হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সোশ্যালিস্ট আইডিওলজি বা সোশ্যালিজম যাকে আমরা বলি। অনেকে এটাকে কমিউনিজমও বলার চেষ্টা করে, যদিও কমিউনিজম আসতে অনেক বছর সময় লাগবে, সেটা অলরেডি মার্কসিস্ট থিওরিস্টরা বলে গেছিলেন, ইভেন নিজেই কার্ল মার্কস এবং এঙ্গেলস বলে গেছিলেন। তারপরেও অনেকে এটাকে কমিউনিজমেরই একটা কমিউনিজম হিসেবে আইডেন্টিফাই করতেও রাজি আছে, তো অনেকে করেছেন, বাট এটাকে আমরা সোশ্যালিজম হিসেবে আলোচনা করব, সেটাই অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এখানে আলোচনায়। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদিকে যখন সোশ্যালিজম, অন্যদিকে যখন লিবারালিজম, এবং দুজনের মধ্যে যখন কন্টেস্ট চলছে, তখন আমরা দেখতে পাচ্ছি এই কন্টেস্টটা হচ্ছে এটা আইডিওলজিতে, অর্থাৎ বাতাসে ভাষা কোনো বাতাসে ভেসে বেড়া কোনো শব্দ নয়। এটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দুটো দেশকে আমরা ফাইট করতে দেখছি। এই দুটো দেশ কি কি? এই দুটো দেশ হচ্ছে, এক হচ্ছে আমেরিকা, যার যিনি অ্যাডপ্ট করছেন, বা যে আইডিওলজিটাকে তিনি এখানে নিজের বেস হিসেবে নিয়েছেন, তার পলিটিক্যাল ডেভেলপমেন্টের, তার ইকোনমিক ডেভেলপমেন্টের, তার তার ইন জেনারেল তার নিজের দেশের ডেভেলপমেন্টের জন্য, সেটা হচ্ছে লিবারাল আইডিয়া বা লিবারালিজম, যেটাকে আমরা বলতে পারি উদারবাদ, যেটাকে বাংলায় বলা হয়। অন্যদিকে আমরা দেখব যে যে সোভিয়েত ইউনিয়ন কিন্তু আমেরিকার বিরুদ্ধে ফাইট করছে, এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে সেখানে সোভিয়েত ইউনিয়ন কিন্তু সোশ্যালিস্ট আইডিয়াটাকে বেস করে কিন্তু তার নিজের দেশের ডেভেলপমেন্ট বলতে পারো, তার নিজের পলিটিক্যাল ডেভেলপমেন্ট, তার কালচারাল ডেভেলপমেন্ট, তার ইকোনমিক ডেভেলপমেন্ট, তার ট্রেডিং ডেভেলপমেন্ট, সমস্ত কিছুর মধ্যে ডেভেলপমেন্ট ইনশিওর করার চেষ্টা করছে। এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সে, ন্যাশনাল পলিটিক্স তো অবশ্যই, ইন্টারন্যাশনাল পলিটিক্সের মধ্যেও এটাকেই তার একটা রাজনৈতিক আইডিয়া হিসেবে সে প্রমোট করার চেষ্টা করছে। এবং এই জায়গাতে আমরা দেখতে পাবো এই দুটো দেশ যখন ফাইট করছে, তখন যে বেসিক বিষয়টা এখানে উঠে আসছে সেটা হচ্ছে
যে এই দুটো দেশ ফাইট করছে, ফাইট করতে করতে আমরা দেখছি যে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতিটা হচ্ছে যেটাকে আমরা বলছি যে প্রক্সি ওয়ার, ঠিক আছে? এটাকে কোল্ড ওয়ারটাকে অনেকেই, কোল্ড ওয়ারের এই পুরো পিরিয়ডটাকে অনেকে প্রক্সি ওয়ারও বলেছেন। প্রক্সি ওয়ার কেন? তার কারণ হচ্ছে যে এই যুদ্ধটা অরিজিনাল নয়, ডুপ্লিকেট একটা যুদ্ধ, এবং এই অরিজিনাল তখনই হবে এই দুটো দেশ ফাইট করছে নিজেদের মধ্যে অবশ্যই, কিন্তু তারা নিজেদের ল্যান্ডে করছে না, নিজেদের ভূখণ্ডে করছে না, তারা এই ওয়ারটা করছে অন্য একটা দেশের ল্যান্ডে গিয়ে। এবং সেই দেশগুলো কোনগুলো? সেই দেশগুলো হচ্ছে সেগুলো যেগুলোতে আমরা দেখতে পাবো যে দেশগুলো আইদার সোশ্যালিস্ট আইডিয়াতে বিশ্বাস করে কিংবা কমিউনিস্ট আইডিয়াতে বিশ্বাস করে। অন্যদিকে আমরা দেখতে পাবো যে অপোজিটে সেই সমস্ত দেশগুলো যেগুলো হচ্ছে লিবারাল আইডিয়াতে বিশ্বাস করে, ঠিক আছে? এবং সেই দেশগুলো অবশ্যই আমরা দেখতে পাবো, বিশেষ করে লিবারাল আইডিয়াতে যে সমস্ত দেশগুলো বিশ্বাস করে, পলিটিক্যাল আইডিওলজি হিসেবে তারা এখানে নিয়ে এসেছে, ইকোনমিক আইডিওলজি হিসেবেও তারা নিয়ে এসেছে, সেই সমস্ত দেশগুলো হচ্ছে যে তারা সদ্য স্বাধীন দেশ, যারা নিউলি বর্ন যে সমস্ত স্টেটসগুলো আছে। এবং সেই তালিকাতে অবশ্যই সেখানে তোমরা দেখবে ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, সেখানে ভিয়েতনাম রয়েছে, সেখানে কোরিয়া রয়েছে, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, ভিয়েতনাম, নর্থ ভিয়েতনাম, তোমরা দেখবে সেই সময় নর্থ ভিয়েতনাম, সাউথ ভিয়েতনামও হয়েছিল, এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। তারপরে তোমরা দেখবে যে তারা তাইওয়ানকে তোমরা দেখতে পাবে, যে চায়নার নিচে একেবারেই রয়েছে তাইওয়ান, যেটা আসলে রিপাবলিক অফ চায়না নামে আমরা জানি, ঠিক আছে? তো এই তাইওয়ান এবং চায়নার মাঝে যে দ্বন্দ্ব, শুধু তাই নয়, আমরা দেখবো কোল্ড ওয়ারের পিরিয়ডের মধ্যে কিউবাতে মিসাইল ক্রাইসিস, অলরেডি তোমাদের বললাম যে সেখানেও সেটা হয়েছিল। তো এই সমস্ত জায়গাগুলোতে এরা এসে কি করছে, এবং মিডল ইস্ট, গালফ ওয়ার গালফ কান্ট্রিজগুলোর কথা আমরা বলতে পারি, এবং সেন্ট্রাল এশিয়াও। তো যাই হোক, এখানে এই সমস্ত দেশগুলোর কথা আমরা বলতে পারি। এই সমস্ত দেশগুলোতে কি দেখেছি এই সমস্ত দেশগুলোতে তাদের যে ইন্টারনাল যে ডিস্টারবেন্স, তাদের যে এথনিক কনফ্লিক্ট, তাদের যে রিলিজিয়াস কনফ্লিক্ট, তাদের যে পলিটিক্যাল কনফ্লিক্ট, এই কনফ্লিক্টগুলোকে কাজে লাগিয়ে এই দুটো দেশ কি করেছে না, নিজেরা কিন্তু যুদ্ধে লিপ্ত হয়েছে, এবং তারা এই যুদ্ধগুলোতে অন্য ল্যান্ডে গিয়ে করছে। এই সমস্ত দেশগুলোতে যখন গিয়ে করছে, তখন আমরা তাদেরকে বলছি প্রক্সি ওয়ার। এটা কিন্তু ডুপ্লিকেট ওয়ার, প্রক্সি ওয়ার, এটা কিন্তু অরিজিনাল ওয়ার নয়, যেটা তাদের নিজেদের ল্যান্ডে বসে তারা করছে। তো সেটা তো তারা করছে না, সেই কারণে এটাকে আমরা বলছি প্রক্সি ওয়ার, এটাকে ডুপ্লিকেট ওয়ারও বলা যেতে পারে। এটাকে এই কারণে শীতল যুদ্ধ, এটাকে ঠান্ডা যুদ্ধ, এটাকে কোল্ড ওয়ার হিসেবেও কিন্তু আইডেন্টিফাই করা হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাবো যে এই দুটো যুদ্ধ যখন আমরা দেখতেছি, দুটো মতাদর্শের যুদ্ধ, এবং এই দুটো মতাদর্শকে সমর্থন করছে দুটো দেশ, এই দেশগুলো আমরা দেখতে পাবো যে এই দুটো দেশ আসলে খুবই শক্তিশালী দেশ, গোটা বিশ্বের মধ্যে খুবই শক্তিশালী দেশ, এবং অর্থনৈতিকভাবে তো অবশ্যই, রাজনৈতিকভাবে অবশ্যই, সামরিক দিক থেকে বিশেষভাবে এরা কিন্তু সমৃদ্ধ দেশ। এবং আমরা জানি যে সামরিক দিক থেকে বা মিলিটারিলি তারা নিজেদেরকে খুব পাওয়ারফুল করে নিয়েছিল। সবার আগে আমরা জানি যে মিলিটারিলি পাওয়ারফুল যদি কান্ট্রি আমরা বলি, তাহলে গোটা বিশ্ব জুড়ে একটা সময় বিশেষভাবে তোমরা দেখবে যে ইউকের নামটা ভীষণভাবে সমৃদ্ধ ছিল, আলোচিত ছিল ইউকে। কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ডের পরেই তোমরা দেখবে যে ইউকের চর্চাটা ক্রমেই যেন বন্ধ হয়ে গেল। সেখানে জায়গাটা করে নিল কে না, সেখানে পাওয়ারফুল এই শব্দটার সঙ্গে যেই নামটাকে জড়িত করা হলো, যাকে এখানে অ্যাসিমিলেট করা হলো, সেই দেশটি হচ্ছে কিন্তু ইউএস, বা যাকে আমরা বলি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলায়। তো ইউএস কেন ইউএস? তার কারণ হচ্ছে তোমরা ভালো করেই জানো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি কি না, শেষ হচ্ছে বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ ঘটনাকে সামনে রেখে। কোন ঘটনা? বা পরিণতিকে সামনে রেখে, ঘটনা বলবো না, পরিণতি বলা ভালো, পরিণতিকে সামনে রেখে, রেজাল্টকে সামনে রেখে। কোন রেজাল্টটা হচ্ছে যে হিরোশিমা, নাগাসাকি, জাপানের দুটি শহর হিরোশিমা এবং নাগাসাকিতে যখন লিটল বয় এবং ফ্যাট ম্যান যখন সেখানে আমরা ডিপ্লয় করতে দেখছি, অর্থাৎ যখন দুটো পরমাণু বোমা, নিউক্লিয়ার যখন অ্যাটম বোম যখন সেখানে আমরা যখন ছুঁড়ে ফেলতে দেখছি, যখন বা ওখানে যখন ক্ষেপণ করতে দেখছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে জাপানকে জব্দ করা গেল এবং সেটার মধ্য দিয়ে কোল্ড ওয়ারকে শেষ করা গেল, তাতে দেখা গেল যে আমেরিকা ইজ মোস্ট পাওয়ারফুল দেন আদার স্টেটস ইন ওয়ার্ল্ড ম্যাপ। তো এই জায়গাতে আমরা দেখতে পাবো যে এত বড় শক্তি, এত বড় অস্ত্র কিন্তু কারো কাছে ছিল না। এবং আমেরিকা নিজের ইকোনমিকেও আগে ডেভেলপ করে নিয়েছে। তোমরা জানো 1890 সাল পর্যন্ত সে নিজের দেশের বাইরে কখনো বেরোয়নি সেরকমভাবে, কিন্তু 1890 সালের পর থেকে ভীষণভাবে বাইরে বেরোতে শুরু করলো, ইকোনমিক ট্রানজ্যাকশনস বিশেষভাবে করতে শুরু করলো, দেশগুলোর সঙ্গে রিলেশনস এস্টাবলিশ করতে শুরু করলো, ট্রেডিং রিলেশন এস্টাবলিশ করতে শুরু করলো, কালচারাল রিলেশন এস্টাবলিশ করতে শুরু করলো, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস তারা স্টার্ট করতে শুরু করলো। অনেক ঘটনা তারা সেখানে ঘটিয়েছে, এবং প্যারালালি সেটার সঙ্গে তাল মিলিয়ে আমরা দেখতে পেয়েছি মিলিটারি বা নিউক্লিয়ার ডেভেলপমেন্টও তারা কিন্তু তা চালিয়ে গেছে, যেটা তাদেরকে শক্তিশালী হতে সাহায্য করেছিল। তো এই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি শুধু আমেরিকা যখন এটা 1945-এ করছে, তখন আমরা দেখতে পাচ্ছি সোভিয়েত ইউনিয়নও কিন্তু সেই একই রাস্তায় হেঁটেছে, একই পথে হেঁটেছে। যখন সোভিয়েত ইউনিয়নও হেঁটেছে,
তখন আমরা দেখতে পাচ্ছি কি দুটো দেশ কিন্তু একেবারে ধীরে 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 নিজেদেরকে ভীষণভাবে সমৃদ্ধ করেছে নিউক্লিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে, এবং গোটা বিশ্ব জুড়ে তারা কিন্তু একটা ভয়ের বাতাবরণ তৈরি করেছিল। তো যাই হোক, এটাই আমরা দেখতে পেয়েছি, এই দুটো দেশ শক্তিশালী দেশ, তারা নিজেদেরকে নিউক্লিয়ার দিয়ে, তারা নিজেদের পলিটিক্যাল কালচার দিয়ে, তারা নিজেদের তারা ইকোনমিক ডেভেলপমেন্টস দিয়ে, তাদের নিজেদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস দিয়ে তারা নিজেদেরকে কিন্তু ভীষণভাবে ডেভেলপ করেছিল। এবং এই ডেভেলপমেন্টের জায়গা থেকে আমরা দেখেছি তারা কি করেছে না, বিশ্বের বিভিন্ন দেশগুলোকে তারা ক্যাপচার করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছিল। তো যাই হোক, এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যে আইডিওলজিক্যাল ওয়ার তারা কিন্তু এইভাবে সংগঠিত করেছে, এবং অন্য দেশে গিয়ে তারা প্রক্সি ওয়ার তারা কিন্তু করেছে। এখানে আমরা দেখতে পাবো যে এই আইডিওলজিক্যাল ওয়ার যখন তারা করছে, তখন আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই আইডিওলজিক্যাল ওয়ারগুলোর পেছনে তাদের কিন্তু একটা পরিষ্কার একটা ইন্টেনশন ছিল কি না, ইন্টেনশন এটাই ছিল যে যে দেশের ইন্টারনাল পলিটিক্সগুলোকে কাজে লাগিয়ে এরা আসলে যুদ্ধ খেলা খেলছে, সেই সমস্ত দেশগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত দেশগুলোর আসলে এরা যে ডেভেলপমেন্টের জন্য এটা করছে তা কিন্তু নয়। অর্থাৎ একটা দেশে যখন দুটো গ্রুপের মধ্যে যখন কনফ্লিক্ট শুরু হচ্ছে, অর্থাৎ ধরো যে সেখানে গভর্নমেন্ট এবং এথনিক কতগুলো গ্রুপস রয়েছে, তাদের মধ্যে যখন কনফ্লিক্ট শুরু হচ্ছে, তখন আমরা দেখছি যে সেখানে কোনো একটা পক্ষ, এই যে বড় দুটো শক্তি যেটাকে আমরা বাইপোলার ওয়ার্ল্ড বলে থাকি, অর্থাৎ ঠান্ডা যুদ্ধকে আমরা বাইপোলার ওয়ার্ল্ড বলে থাকি, যেখানে দুটো বড় বড় শক্তি ছিল, দুটো বড় বড় আইডিয়া ছিল, আইডিওলজি ছিল, একটা হচ্ছে লিবারাল আইডিওলজি আর একটা হচ্ছে অপরটা হচ্ছে সোশ্যালিস্ট আইডিওলজি। তো তারা যখন ফাইট করছে, তখন আমরা কি দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো বড় বড় শক্তি তারা কিন্তু এখানে এসে কি করছে না, এই দেশগুলোকে সমৃদ্ধ করার চেষ্টা করছে না, এখানে এসে তারা এই দেশগুলোর ইন্টারনাল প্রবলেমসগুলোকে, নিজেদের দ্বন্দ্বগুলোকে কাজে লাগিয়ে তারা নিজেরা শক্তিশালী হওয়ার চেষ্টা করছে, নিজেরা আর্মস বিক্রি করার চেষ্টা করছে, তারা নিজেরা আরও অনেক বেশি ট্রেড করার চেষ্টা করছে, ওখানকার জনগণকে আরও অনেক বেশি যেন নিজেদের কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করছে। এবং এই কন্ট্রোলটা আমরা দেখতে পেয়েছি যে কন্ট্রোলটা করা হচ্ছে নিজেদের ন্যাশনাল ডেভেলপমেন্টের ভাবনা থেকে, ওই দেশগুলোর উন্নয়নের ভাবনা থেকে নয়, বা ডেভেলপমেন্টের ভাবনা থেকে নয়। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো অনেকে, বিশেষ করে যেমন আমরা প্রফেসর রাধারমন চক্রবর্তীর কথা বলতে পারি, তিনি বলছেন যে এই কোল্ড ওয়ারের পেছনে আসলে যে বিষয়টা কাজ করেছিল সেটা হচ্ছে যে এই দেশগুলোতে যেখানে গিয়ে এরা আসলে যুদ্ধ করছে, তাইওয়ানের কথা বলতে পারি, আমরা কোরিয়ার কথা বলতে পারি, ভিয়েতনামের কথা বলতে পারি, ইন্দো চায়নার কথা বলতে পারি, কিউবার কথা বলতে পারি। তো এইগুলোতে যখন এরা যাচ্ছে, তখন এরা আসলে ওই দেশগুলোর ডেভেলপমেন্টের কথা ভেবে যাচ্ছে না, আসলে যাচ্ছে যে ওই দেশটাকে কে কত তাড়াতাড়ি ক্যাপচার করতে পারে, একটা নতুন ধরনের একটা ইম্পেরিয়ালিজম স্টাবলিশ করতে পারে, যেটাকে নিও ইম্পেরিয়ালিজম বলা হয়। তো কোল্ড ওয়ারের পরবর্তীকালে নিও ইম্পেরিয়ালিজম বলো বা নিও কলোনিয়ালিজম স্টাবলিশ করার জন্য তারা কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এবং সেই দেশটাতে গিয়ে সেই দেশটার পলিটিক্যাল সিস্টেমসকে, সেই দেশটার জেনারেল পিপলসকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, এবং সেটা হচ্ছে কিন্তু একটা কোর্টসিভ পাওয়ার অ্যাপ্লাই করার মধ্য দিয়ে, যেমন যুদ্ধ করার মধ্য দিয়ে এটা হচ্ছে। তো এখানে আমরা দেখেছি যে এই ঘটনাগুলি আলটিমেটলি যেটা করছে সেটা হচ্ছে যে এটা ওদের যে একটা স্বার্থ কাজ করছে, সেটাকে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু এখানে ফুটিয়ে তুলছে, যে যুদ্ধ করছে তারা নিজেদের স্বার্থটাকে সুরক্ষিত করার জন্য, নিজেদের ডেভেলপমেন্টটাকে ইনশিওর করার জন্য। এই বিষয়গুলো এখানে পরিষ্কার হয়ে উঠছে। তো এটা গেল আমাদের কোল্ড ওয়ারের মোটামুটি একটা নেচার। এবার যদি আমরা এর ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি দিকে একটু তাকাই, তাহলে আমাদের যে বিষয়গুলো চোখে পড়বে, অলরেডি এগুলো আমি আলোচনা করে দিলাম, তোমাদের ক্যারেক্টারিস্টিক্স পরীক্ষায় জানতে চাইতে পারে। তো ওয়ান বাই ওয়ান আমি তোমাদের সামনে এবার একটু পয়েন্টসগুলো তুলে ধরছি, এগুলোই দেখবে একটুখানি গুছিয়ে একটু অন্যরকমভাবে আমি প্রেজেন্ট করছি, পয়েন্ট টু পয়েন্ট এখানে প্রেজেন্ট করছি, দেখো জিনিসটা অনেকটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। কোল্ড ওয়ারের পিরিয়ডে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, এর ক্যারেক্টারিস্টিক্স যদি নিয়ে চর্চা করি, তাহলে আমরা দেখতে পাবো কোল্ড ওয়ারের পিরিয়ডে দুটো বড় তাহলে আমরা দুটো আইডিয়া দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সোশ্যালিস্ট আইডিয়া, অন্যটা হচ্ছে লিবারেল আইডিয়া। এবং সোশ্যালিস্ট আইডিয়ার লিডার্স হিসেবে আমরা সেখানে পাচ্ছি সোভিয়েত ইউনিয়নকে, এবং ক্যাপিটালিস্ট আইডিয়ার লিডার হিসেবে আমরা পাচ্ছি সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে। ঠিক আছে, এই দুটো দেশকে আমরা সেখানে পাচ্ছি। এবার এই দুটো দেশ আমি বললাম যে তারা নিজেদের দেশের স্বার্থটাকে সুরক্ষিত করার জন্য, নিজেদের স্বার্থে সুরক্ষিত করার জন্য তারা অন্য দেশে গিয়ে তারা কিন্তু প্রক্সি ওয়ার করছে। তাহলে এটার সঙ্গে তুমি কি জড়িত পেলে? আর একটা এখানে একটা ক্যারেক্টারিস্টিক এখানে উঠে আসছে, যেটা পাচ্ছ তুমি, সেটা হচ্ছে যে এটার সঙ্গে জড়িত হচ্ছে একটা প্রক্সি ওয়ার্ডের একটা কনসেপ্ট, যে ওয়ার্ডটা এটাকে এই কারণে প্রক্সি বলা হচ্ছে যে এটা কিন্তু তারা নিজেদের ভূখণ্ডে লড়ছে না, এই লড়াইটা তারা নিজেদের ভূখণ্ডে লড়ছে না, এটা কিন্তু অন্য একটা ভূখণ্ডে গিয়ে, অন্য একটা দেশে গিয়ে, বিদেশি একটা রাষ্ট্রের কাছে গিয়ে তারা কিন্তু এই লড়াইটা চালাচ্ছে। তো এইটাও আমরা একটা বেসিক ক্যারেক্টারিস্টিক হিসেবে তাহলে এখানে পেতে পারি। থার্ড যেটা আমরা এখানে বলতে পারি সেটা হচ্ছে যে এই লড়াইটা যখন চলছে, কোল্ড ওয়ার পিরিয়ড যখন চলছে, কোল্ড ওয়ার যখন চলছে, তখন এই কোল্ড ওয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি
যে আরো দুটো এখানে বেসিক আইডিয়া এখানে কিন্তু মানে এই দুটো আইডিয়ার মধ্যেই দুটো আইডিয়ার বেসিক প্রিন্সিপালস গুলো ফুটে উঠছে। সেগুলো কি? সেই প্রিন্সিপালস গুলোর মধ্যে হচ্ছে যেমন হচ্ছে সোশ্যালিজম এবং হচ্ছে লিবারালিজম। এবং সোশ্যালিজম এবং লিবারালিজমের কথা বলতে গেলে সেখানে আমরা জানি যে সেখানে বেসিক্যালি সোসাইটিকে বেস করে ডেভেলপমেন্টের একটা আইডিয়া সেখানে উঠে আসছে, কিংবা বলতে পারো যেটাকে আরো লং টার্মে যেটাকে বলা যেতে পারে যে এটা একটা কমিউনিজমের আইডিয়া, বা যেটাকে ইংলিশ বাংলায় বলা হয় সাম্যবাদ। কমিউনিজম বা সাম্যবাদের একটা আইডিয়া তারা কিন্তু প্রমোট করার চেষ্টা করছে। এবং কে করছে? এটাকে করার চেষ্টা করছে কিন্তু সোভিয়েত ইউনিয়ন। এবং অন্যদিকে আমরা দেখতে পাবো লিবারালিজমের যে আইডিয়া, সেই আইডিয়াটাকে প্রমোট করার জন্য এরা পুঁজিবাদকে প্রমোট করছে। এখানে ইন্ডিভিজুয়াল ওনারশিপের যে কনসেপ্ট, ইন্ডিভিজুয়াল বিজনেসের যে কনসেপ্ট, সেটাকে তারা কিন্তু প্রমোট করার চেষ্টা করছে এখানে। এবং আমরা দেখতে পাবো যে ইন্ডিভিজুয়াল কোম্পানিজগুলোকে প্রমোট করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি তারা সোসাইটিটাকে কিন্তু সেখানে সাপ্রেস করছে। সোসাইটির যে কমন ভ্যালুসগুলো আছে সেগুলোকে তারা সাপ্রেস করছে, ইন্ডিভিজুয়ালসের যে ভ্যালুসগুলো আছে সেগুলোকে তারা প্রমোট করার চেষ্টা করছে। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের দিকে যদি তাকাও তাহলে দেখবে সেখানে ইন্ডিভিজুয়ালসের যে রাইটসগুলো আছে, ইন্ডিভিজুয়ালসের যে লিবার্টি আছে সেগুলোকে তারা সেখানে সাপ্রেস করার চেষ্টা করছে। এবং সেখানে আমরা দেখতে পাবো যে সোসাইটিকে বেস করে তারা কিন্তু ডেভেলপমেন্ট ইনশিওর করার চেষ্টা করছে। এবং তারা যখন অন্য একটা দেশে যাচ্ছে, সেই দেশের ইন্টারনাল প্রবলেমসগুলোকে সামনে রেখে তখন আমরা দেখতে পাচ্ছি যে এরা সোভিয়েত ইউনিয়ন সেই সমস্ত দেশগুলোতে যাচ্ছে যেই দেশগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি সেখানে কমিউনিস্ট গভর্নমেন্ট রয়েছে, কিংবা কমিউনিস্ট পলিটিক্যাল পার্টিসগুলো রয়েছে, সেখানে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে লিবারালিজমের লিডার্স হিসেবে আমেরিকা যাচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সে যাচ্ছে ক্যাপিটালিজমকে যারা সমর্থন করছে তাদেরকে প্রমোট করার জন্য, তাদেরকে সাপোর্ট করার জন্য। এবং সেটার মধ্য দিয়ে তারা কি করতে চাইছে না প্রাইভেট ওনারশিপের কনসেপ্ট, ইন্ডিভিজুয়ালিজমের কনসেপ্ট, ইন্ডিভিজুয়াল রাইটসের কনসেপ্ট বা হিউম্যান রাইটসের কনসেপ্ট, সেগুলোকে তারা প্রমোট করার চেষ্টা করছে। এবং এইভাবে আমরা দেখতে পেয়েছি যে দুটো দেশের মধ্যে কিন্তু এই 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 কনফ্লিক্ট জোনগুলোতে আমরা দেখতে পাচ্ছি বা স্টেটসগুলোতে আমরা দেখতে পাচ্ছি নিজেদের যুদ্ধে তারা কিন্তু নিজেদের মতো করে তারা কিন্তু সেখানে যুদ্ধ করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। অনেকে তোমরা দেখবে যে, এবং এই দেশগুলোর নাম আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, আর এখানে মেনশন করছি না। তোমরা দেখতে পাবে যে এই অলরেডি তাহলে এটা একটা ফিচার্স যেটা হতে পারে। ফোর্থ ফিচার্স যেটা হতে পারে সেটা হচ্ছে যে এই দেশগুলোতে তারা যখন যুদ্ধ করছে তখন আমরা দেখতে পাচ্ছি কি তারা নিজেদের ইন্টারনাল, যেটাকে বললাম যে রাধারমন চক্রবর্তী নিজেও বলেছেন, নিজেদের ইন্টারনাল যে সমস্ত যে ইন্টারেস্টটা আছে, নিজেদের ন্যাশনাল ইন্টারেস্ট, ইন্টারনাল বলবো না, নিজেদের ন্যাশনাল ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করার জন্য কার নিজেদের বলতে কাদের ইন্ডিকেট করছি? নিজেদের বলতে এখানে ওই দুটো মহাশক্তিধর মোস্ট পাওয়ারফুল দুটো যে ব্লকস রয়েছে, সেই দুটো ব্লকসের কথা বলা হচ্ছে। এবং এই দুটো ব্লকস অলরেডি বললাম যে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন, তারা কিন্তু নিজেদের স্বার্থের কথা ভেবে এটা করছে। তাহলে এটাও এক ধরনের বৈশিষ্ট্য সেখানে দেখা গিয়েছিল যে কোল্ড ওয়ারের যে খেলা চলছে, কোল্ড ওয়ারের যে একটা সিচুয়েশনস, সেই সিচুয়েশনসটা আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি সেখানে নিজেদের ন্যাশনাল ইন্টারেস্টটাকে প্রমোট করার জন্য, নিজেদের ন্যাশনাল ইন্টারেস্টটাকে বা ন্যাশনাল সিকিউরিটিকে সেখানে স্ট্রং করার জন্য সেখানে কিন্তু এগুলো করছে। কিভাবে হচ্ছে এটাও বুঝতে পারবে যে এই দেশগুলোতে দেখবে যখন দুটো পার্টি এই কনফ্লিকচুয়াল সেই সমস্ত দেশগুলো রয়েছে, সেখানে যেমন তাইওয়ানের কথা বললাম, ভিয়েতনামের কথা বললাম, কোরিয়ার কথা বললাম, কিউবার কথা বললাম, সেখানে যখন কনফ্লিক্ট হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি কি না দুটো গ্রুপস তাদের নিজেদের মধ্যে ইন্টারনাল সেখানকার দুটো গ্রুপস ফাইট করছে। এবং দেখবে এই দুটো মহাশক্তিধর রাষ্ট্র আবার অন্যদিকে কি করছে, কোনো একটা শক্তিকে তারা কি করছে না মিলিটারিলি, তারা ফিনান্সিয়ালি, তারা পলিটিক্যাল সাপোর্ট দিয়ে বিভিন্ন রকমভাবে তাদেরকে সমর্থন করছে। এবং এই সমর্থনটাই আলটিমেটলি এই সমস্ত দেশগুলো, অর্থাৎ এই দুটো বড় বড় ব্লক সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা, তাদের নিজেদের ন্যাশনাল ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করছে। কিভাবে প্রোটেক্ট করছে সেটা ভালো করে বুঝতে হবে। প্রোটেক্ট করছে এইভাবে যে এই দেশগুলোতে গিয়ে এরা কি করছে, এই দেশগুলোতে গিয়ে এরা যুদ্ধ খেলে ওখানকার সরকারকে কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করছে, নিজেদের কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করছে, নিজেদের মতো করে সেখানে নিজেদের আইডিয়ার সঙ্গে অ্যাসিমিলেট করে এই ধরনের একটা আইডিয়াকে সেখানে তারা পাওয়ারে বসাতে চাইছে, গভর্নমেন্টকে সেখানে পাওয়ারে বসাতে চাইছে। এবং সেই গভর্নমেন্টের মধ্য দিয়ে তারা কি করতে চাইছে না, গভর্নমেন্টের মধ্য দিয়ে তারা এরা নিজেদের পরমাণুগুলো, নিজেদের যে সমস্ত অস্ত্রগুলো, যেগুলো যুদ্ধ জাহাজ তৈরি করেছে, এরোপ্লেন তৈরি করেছে, এই সমস্ত বড় বড় টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টসগুলো তারা নিজেদের দেশে করেছে, সেগুলো সেখানে গিয়ে তারা বিক্রি করার চেষ্টা করছে। অর্থাৎ একটা পুতুল সরকার সেই সমস্ত দেশগুলোতে বসিয়ে তারা নিজেদের যে সমস্ত প্রোডাক্টসগুলো আছে সেই প্রোডাক্টগুলো সেখানে বিক্রি করার চেষ্টা করছে। এবং এই প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে শুধু তারা প্রোডাক্ট বিক্রি করছে না, প্যারালালি তোমরা দেখবে ধীরে ধীরে লং টার্মে তোমরা দেখবে সেই দেশটার কালচারটাকেও কিন্তু সেখানে তারা কিন্তু সেই দেশের পলিটিক্যাল কালচার বলো বা ইন জেনারেল কালচার, সে যে কোনো ধরনের কালচার হতে পারে, সে খাদ্যের কালচার হতে পারে, অর্থাৎ কালচার অফ ফুড, কালচার অফ ড্রেস, কালচার অফ
কালচার অফ টক, যে কোনো কিছু হতে পারে, যে কোনো ধরনের কালচারকে তারা নিজেদের মতো করে শেপ দেওয়ার চেষ্টা করছে এবং লং টার্মে এই দেশটাতে তারা ইনভেস্ট করার একটা পরিকল্পনা, একটা পার্মানেন্ট ইনভেস্টমেন্টের একটা কিন্তু একটা মার্কেট হিসেবে সেটাকে কিন্তু তারা দেখছে। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো যে তারা যখন এখানে এসে যুদ্ধ করছে তখন তারা শুধু যুদ্ধ এই ভাবনা থেকে করছে না যে সেই দেশটাকে তারা ডেভেলপ করবে, বরং এই ভাবনা থেকে করছে যে সেই দেশটা আলটিমেটলি লং টার্মে তাদের একটা মার্কেট হিসেবে উঠে আসতে পারে। তো সেই মার্কেট হিসেবে সেই দেশটাকে তারা ট্রিট করছে এবং এই মার্কেট হিসেবে গড়ে তোলার জন্য অবশ্যই সেই দেশের গভর্নমেন্টকে নিজের ফেভারে নিয়ে আসতে হবে। তো সেটাও তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই উদ্দেশ্যেই আমরা দেখতে পেয়েছি শুরুর দিকে হয়তো অনেকেই তোমরা দেখবে যে হাত ঘুরিয়ে বিভিন্ন রকমভাবে তারা কিন্তু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিয়েছে, তারপরে তোমরা দেখবে যে সেখানে মিলিটারি সাপোর্টস দিয়েছে, সেখানে দেখবে অস্ত্রশস্ত্র বিভিন্ন ধরনের দিয়েছে, আর্মস যেগুলোকে আমরা ইংলিশে বলি সেগুলো দিয়েছে। তারপরে তারা যখন পাওয়ারে এসেছে তখন তাদের কাছ থেকে সেই প্রতিদান হিসেবে তারা কিন্তু ব্যবসা বাণিজ্যের রাস্তাটা নিজেদের জন্য ওপেন করে নিয়েছে। শুধু তাই নয়, এই সমস্ত দেশগুলোতে তোমরা দেখবে যে প্রচুর, বিশেষ করে এই সমস্ত দেশগুলো হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ, যাদেরকে বলা হয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ হওয়ার সুবাদে এরা দীর্ঘদিন ধরে আমরা দেখবো যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ হওয়ার সুবাদে আমরা দেখতে পাবো যে এই দেশগুলোতে প্রচুর পরিমাণে হিউম্যান রিসোর্স রয়েছে। হিউম্যান রিসোর্স মানে হচ্ছে মানবিক সম্পদ, প্রচুর পরিমাণে মানুষ সেখানে আছে। এই মানুষের লেবারটা কিন্তু খুব সস্তায় সেখানে পাওয়া যায়, ঠিক আছে? তো সেই লেবারটা তারা কিন্তু হাতানোর চেষ্টা করছে কম দামে, কম পয়সা দিয়ে, কম পারিশ্রমিক দিয়ে কম বেতন দিয়ে তারা কিন্তু সেই লেবারগুলোকে নিজেদের দেশে আকৃষ্ট করতে পারছে। শুধু তাই নয়, এই দেশগুলোতে তোমরা দেখবে, এই দেশগুলোতে যারা এই সদ্য স্বাধীন দেশ, তারা তোমরা দেখবে যে এই দেশগুলোতে প্রচুর পরিমাণে ন্যাচারাল রিসোর্স রয়েছে। শুধু হিউম্যান রিসোর্স রয়েছে তা কিন্তু নয়, প্রচুর পরিমাণে এখানে দেখবে ন্যাচারাল রিসোর্স রয়েছে। তো সেই ন্যাচারাল রিসোর্সগুলোকে তারা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপচার করার চেষ্টা করছে। বিশেষ করে তোমরা এটা দেখবে যে যখন গালফ কান্ট্রিজগুলোতে তারা গিয়ে যুদ্ধ করছে তখন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে গালফ কান্ট্রিজগুলোতে তারা যুদ্ধ করছে, তার কারণ হচ্ছে গালফ কান্ট্রিজগুলোতে প্রচুর পরিমাণে তেলের সম্পদ রয়েছে, ঠিক আছে? ন্যাচারাল রিসোর্স সেখানে রয়েছে, সেখানে দেখবে প্রচুর পরিমাণে হচ্ছে খনিজ সম্পদ রয়েছে। তো এই সম্পদগুলোকে তারা হাতানোর জন্য কি করছে না, ওই সমস্ত দেশটাকে, ওই দেশগুলোর গভর্নমেন্টকে তারা কিন্তু গভর্নমেন্টের নিজেদের মতো লোক বসাতে চাইছে, নিজেদের আইডিয়াতে বিশ্বাস করে এই ধরনের একটা লোককে তারা সেখানে, বা এই ধরনের একটা গ্রুপসকে তারা কিন্তু পাওয়ারে বসাতে চাইছে। যখন বসাতে চাইছে তখন আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি কি, যে এই যুদ্ধটা আসলে তখন আর ওই দেশগুলোর নিজেদের স্বার্থটাকে সুরক্ষিত করার যুদ্ধ নয়। এই যুদ্ধটা আলটিমেটলি দাঁড়িয়ে যাচ্ছে কিসের যুদ্ধ? এই যুদ্ধটা দাঁড়িয়ে যাচ্ছে যে এই দুটো দেশের কিন্তু নিজেদের স্বার্থকে সুরক্ষিত করার একটা কিন্তু রিজিয়ন্স, বা একটা বলতে পারো যে ব্যাটেল ফিল্ড হিসেবে উঠে আসছে। এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এখানে তোমরা দেখবে যে একটা তাৎপর্যপূর্ণ বিষয় এটা ছিল যে এই যুদ্ধ পরিস্থিতি হচ্ছে, কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি হলেও তোমরা দেখবে শুধু যুদ্ধ পরিস্থিতি নয়, এই যুদ্ধ পরিস্থিতি একদিকে হচ্ছে, প্যারালালি তোমরা দেখবে যে যুদ্ধ হচ্ছে, তার মিনস তখন একটা বলা যেতে পারে যে একটা আবার নতুন করে ভয়েরও কিন্তু একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। ভয় কিসের? ভয় হচ্ছে না সেকেন্ড হিরোশিমা নাগাসাকি হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। তো এটাও একটা বেসিক ক্যারেক্টারিস্টিক আমরা পাই যে এই পিরিয়ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এমন একটা ফিয়ার সাইকোসিস এখানে ডেভেলপ করেছে, যে সাইকোসিসটা সবসময় এই কেন্দ্রিক যে সেখানে হয়তো কবে যে কোন দেশে এসে সেখানে পরমাণু ডেপ্লয় করা হলো বা নিউক্লিয়ার ডেপ্লয় করা হলো এবং সেই দেশটা তার পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেল এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো তার প্রতিপক্ষ হিসেবে অপর দেশটি সেখানে গিয়ে আবার সেই দেশকে আবার অ্যাটাক করছে এবং প্রথম অ্যাটাককারী দেশটাকে আবার সেকেন্ড দেশটা অ্যাটাক করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এতে করে আবার না থার্ড ওয়ার্ল্ড ওয়ার সেখানে কিন্তু শুরু হচ্ছে। তো এই ধরনের একটা ফিয়ার সাইকোসিসও রয়েছে, কিন্তু তাৎপর্যের বিষয় হচ্ছে এটাই এখানে যে এই ধরনের একটা ফিয়ার সাইকোসিস রয়েছে, বাট সেই ফিয়ার সাইকোসিস আলটিমেটলি কোনো কিন্তু একটা বলা যেতে পারে যে একটা সাকসেসফুল রেজাল্টে পরিণত হচ্ছে না, সাকসেসফুল রেজাল্টে কিন্তু একটা সাকসেসফুল রেজাল্টের ডেস্টিনেশনে পৌঁছতে পারছে না। সেটা কি ধরনের? এটা হচ্ছে যে যুদ্ধ হচ্ছে, নিউক্লিয়ার ডেভেলপ হচ্ছে, পরমাণু ডেভেলপ হচ্ছে, প্রচুর পরিমাণে অস্ত্রে ভরে যাচ্ছে গোটা বিশ্বটা, এবং হিউম্যান লেবার্স যেগুলো আসলে হিউম্যান লেবার্স এত পরিমাণে সেখানে এই নিউক্লিয়ার ডেভেলপমেন্টের কাজে, আর্মস ডেভেলপমেন্টের কাজে, মিলিটারি ডেভেলপমেন্টের কাজে কাজে লাগানো হচ্ছে, এটা ঠিক কথা। এতে করে ফিয়ার সাইকোসিস হয়তো তৈরি হচ্ছে, কিন্তু এটা আশ্চর্যের বিষয় হচ্ছে এটাও যে যুদ্ধ কিন্তু হচ্ছে না। তাহলে এমন একটা পরিস্থিতি যে সেখানে অনেক বড় একটা সিচুয়েশন তৈরি হচ্ছে যেটা যুদ্ধের দিকে যেতে পারে, কিন্তু আলটিমেটলি যুদ্ধ হচ্ছে না। তো এটা আবার অনেকেই যেমন ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে এই পিরিয়ডটা হচ্ছে কিন্তু বেস্ট পিরিয়ড ফর আ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। কেন সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য এটা বেস্ট পিরিয়ড, বা বলতে পারো যে হিউম্যান গ্রোথের জন্য বেস্ট পিরিয়ড, এটাকে অনেকে এইরকম ভাবেও কিন্তু ক্যারেক্টারাইজড করেছেন। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে
যে এই পিরিয়ডে অ্যাটলিস্ট দুটো প্রতিপক্ষ থাকার ফলে কি হয়েছে, দুটো প্রতিপক্ষ একে অপরের মধ্যে ফাইট করার ফলে কি হয়েছে না, প্রত্যেকে অ্যাটলিস্ট একদিকে যেমন তারা নিউক্লিয়ার ডেভেলপ করেছে, একদিকে যেমন তারা আর্মস ডেভেলপ করেছে, বিভিন্ন ধরনের ফিয়ার সাইকোসিস ডেভেলপ করেছে, প্যারালালি কিন্তু এটাও সত্য, এটাও কিন্তু মানতে হবে যে সেখানে যুদ্ধ তো এক তো হয়নি, অন্যদিকে কিন্তু মানুষের ডেভেলপমেন্টও এনশিওর হয়েছে। যতটা না এখন যদি আমরা কম্পেয়ার করি পোস্ট কোল্ড ওয়ার পিরিয়ডের সঙ্গে, তাহলে আমরা দেখতে পাবো যে পোস্ট কোল্ড ওয়ারের পিরিয়ডের থেকে অনেকে বলার চেষ্টা করেন, বিশেষ করে সোশ্যালিস্ট থিঙ্কার্সরা এটা বলার চেষ্টা করেন যে পোস্ট কোল্ড ওয়ার পিরিয়ডের থেকে কোল্ড ওয়ার পিরিয়ড অনেক বেশি কিন্তু ভালো ছিল, অনেক বেশি কিন্তু অনেক বেশি বলা যেতে পারে যে লাভদায়ক ছিল, সুবিধাজনক ছিল। কেন সুবিধাজনক ছিল তার কারণটা হচ্ছে যে সেখানে একটা দেশ যখন অন্য একটা দেশকে গিয়ে নিউক্লিয়ার দেওয়ার চেষ্টা করছে, তখন তখন অন্য একটা দেশ গিয়ে তাকে হয়তো দেখা গেল প্রতিবেশী আর একটা দেশকেও নিউক্লিয়ার দেওয়ার চেষ্টা করছে, এটা হয়। আবার দেখা গেল যে একটা দেশে হয়তো দেখা গেল যে সেখানে হয়তো খাদ্যের অভাব রয়েছে, তখন দেখা যাচ্ছে কি যে খাদ্যের অভাব রয়েছে, তো কোনো একটা দেশ হয়তো আইদারে আমেরিকা অর সোভিয়েত ইউনিয়ন তাকে গিয়ে খাদ্যের যোগান দিচ্ছে, বিভিন্ন ধরনের ফুড সাপ্লাই করছে, ঠিক আছে। যেমন আমাদের নিজেদেরই কথা আমরা বলতে পারি, কোল্ড ওয়ারের পিরিয়ডে আমরা আমেরিকা থেকে প্রচুর পরিমাণে খাদ্যের যোগান পেয়েছি, গমের যোগান পেয়েছি। আবার দেখবে যখন আমরা গমের যোগান পাচ্ছি আমেরিকার কাছ থেকে, তখন দেখবে সোভিয়েত ইউনিয়ন আবার পাকিস্তানকে গিয়ে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা দিচ্ছে। তো এতে করে কি হচ্ছে, দুটো দেশ নিজেদের, এই দুটো দেশ আর যেগুলো নিজেদের মধ্যে মারপিট করছে, এই দুটো দেশ যেখানে এসে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মতো দেশগুলো যুদ্ধ করছে কিংবা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দেশগুলোও কিন্তু বেনিফিটেড হচ্ছে। তো এর ফলে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে একটা আইডিয়ার বিরুদ্ধে যখন অপোজিট একটা আইডিয়া থাকবে, তখন অবশ্যই কি হবে না, পলিটিক্যাল সিস্টেম অবশ্যই কিন্তু বেটার হবে। যেমন আমরা এটা গণতন্ত্র বুঝতে গিয়েও এটা অ্যাপ্লাই করে থাকি, আমাদের নিজেদের দেশের যে পলিটিক্যাল সিস্টেম সেটা, বা যে কোনো দেশের গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমসকে তোমাকে যদি খুব ভালোভাবে বুঝতে হয়, তাহলে দেখতে হবে, বা সেটাকেই তুমি সব থেকে বেশি উত্তম একটা পলিটিক্যাল সিস্টেম বলতে পারো যেখানে ডেমোক্রেসি রয়েছে, এবং যে ডেমোক্রেসিতে আবার দেখবে স্ট্রং অপোজিশন পলিটিক্যাল পার্টি রয়েছে বা স্ট্রং অপোজিশনস রয়েছে, ঠিক আছে। তো স্ট্রং অপোজিশনস যেখানে আছে, সেখানে আমরা অবশ্যই দেখতে পাই যে সেখানে কিন্তু তার ভুল ভ্রান্তিগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার একটা লোক আছে। স্বাভাবিকভাবে সেই সিস্টেমটা অবশ্যই বেটার হতে পারে। কিন্তু যে সিস্টেমে তোমরা দেখবে যে সেখানে চোখে আঙুল দেখিয়ে দেওয়ার মতো কেউ নেই, সেই সিস্টেম অবশ্যই ভালো হতে পারে না। তো অনেকেই দেখবে পোস্ট কোল্ড ওয়ার পিরিয়ডটাকে এই কারণে যতটা না ভালো বলেন, তার থেকে অনেকে বেশি ভালো বলার চেষ্টা করেন কোল্ড ওয়ারের পিরিয়ডটাকে। কেন? তার কারণ যখন আমেরিকা, যখন এই যে বললাম যে যখন কোনো একটা দেশকে গিয়ে সাহায্য সহযোগিতা করছে, তখন সোভিয়েত ইউনিয়ন কিন্তু তার প্রতিবেশী দেশটাকে গিয়ে করার চেষ্টা করছে। অর্থাৎ আমেরিকা যে দেশটাকে গিয়ে করছে, সেই দেশটারই হচ্ছে প্রতিবেশী দেশকে গিয়ে সাপোর্ট করছে, হচ্ছে দেখা যাবে যে সোভিয়েত ইউনিয়ন। কিংবা সোভিয়েত ইউনিয়ন যেটাকে করছে, তখন তার অপোজিটে এসে আমেরিকা তখন তাকে সমর্থন, সাহায্য সহযোগিতা তাকে করছে। এতে করে কি হচ্ছে, এতে করে হিউম্যান রাইটসটা কিন্তু ডেভেলপ হচ্ছিল, এতে করে হিউম্যান প্রসপ্যারিটি কিন্তু আসছিল, এতে করে পলিটিক্যাল ডেভেলপমেন্ট একটা স্টেবল সিচুয়েশনসে ছিল। কিন্তু আমরা দেখতে পাবো যে সেই স্টেবিলিটিটা অচিরেই নষ্ট হয়ে গেল। কখন নষ্ট হলো? আমরা দেখতে পাবো যে সেই অচিরেই নষ্ট হয়ে গেল, সেটা হচ্ছে যখন যখন আমরা দেখতে পাবো যে সোভিয়েত ইউনিয়ন কোল্যাপস করে গেল। কখন কোল্যাপস করলো? 1991-এ কোল্যাপস করলো। এবং তার আগের একটা ঘটনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বার্লিন ওয়াল, ঠিক আছে। যে বার্লিন ওয়ালকে যখন কোল্যাপস করা হচ্ছে 1989-এ, যখন বার্লিন ওয়ালকে কোল্যাপস করা হচ্ছে, তখন তোমরা দেখবে যে এটা একটা ইঙ্গিত দিয়েছিল যে নাও কোল্ড ওয়ার ইজ গোয়িং টু বি এন্ড। ফাইনালি আমরা দেখলাম 1991-এ সেখানে গ্লাসনস্ট এবং পেরেস্ত্রয়িকার মতো প্রিন্সিপালস সেখানে নিয়ে এসেছিলেন সোভিয়েত ইউনিয়নে। তো তার মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম যে সোভিয়েত ইউনিয়ন আলটিমেটলি কি করলো না, ব্রেক করে গেল, কোল্যাপস করে গেল। তো এই ঘটনাগুলো যখন ইন্টারন্যাশনাল পলিটিক্সে ঘটছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে বোধহয় সেখানে অনেকে যেমন এটা করার চেষ্টা করছেন, অ্যাজামশন করার চেষ্টা করেছেন যে সেখানে কিন্তু মানুষের অবস্থা এরপর আর কিন্তু বেটারমেন্টের দিকে যাবে না, মানুষের অবস্থা এরপর কিন্তু খারাপের দিকে যাবে। এবং এটা টু সাম এক্সটেন্ট এটা কিন্তু ট্রু যে হ্যাঁ, এটা কিন্তু হয়েছে। কারণ অপোজিশনস যখন তোমার কাছে থাকবে না, তখন কিন্তু একছত্র আধিপত্য, যেটাকে বলা হয় হেজিমনি, তুমি কিন্তু হেজিমনি ইস্টাবলিশ করার চেষ্টা করবে, এবং যে সিস্টেমটাই তুমি দেখানোর চেষ্টা করবে সেটাকেই সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করবে, এবং মানুষও কিন্তু সেটা সত্যি বলে মেনে নেবে। কিন্তু সেই সত্যিটার মধ্যে দেখা যাবে অনেক বেশি হয়তো সেখানে এক্সপ্লয়টেশনস রয়েছে, অনেক বেশি সেখানে ডিসক্রিমিনেশনস রয়েছে, অনেক বেশি সেখানে হয়তো ডিভিশনস রয়েছে। ডিভিশনস দেখবে সেখানে ভাষার মধ্যে রয়েছে, সেখানে কালচারের মধ্যে রয়েছে, সেখানে তোমরা দেখবে সেই ডিভিশনস রয়েছে বিভিন্ন পলিটিক্সের মধ্যে। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু সেখানে উঠে আসে, কিন্তু আলটিমেটলি সেখান থেকে এক্সপ্লয়টেশনসটাকে বন্ধ করা যায় না। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাবো যে এগুলোও কিন্তু আফটার কোল্ড ওয়ার এগুলো কিন্তু দেখা যায়। বাট কোল্ড ওয়ার নিয়ে যখন আমরা চর্চা করছি, তখন এখানে এটাও মাথায় রাখতে হবে যে কোল্ড ওয়ারে তাহলে আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি যে কোল্ড ওয়ার একদিকে কি হচ্ছে না, প্রচুর পরিমাণে অস্ত্র তৈরি করছে, অন্যদিকে
এবং সেটার মধ্যে দিয়ে একটা ফিয়ার সাইকোসিস তৈরি হচ্ছে, কিন্তু প্যারালেলি সেটার মধ্যে দেখুন ডেভেলপমেন্ট এনশিওর হচ্ছে। একটা পলিটিক্যাল ইন্টারন্যাশনাল পলিটিক্সের যে 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 নেচার, সেই নেচারের মধ্যে আমরা দেখতে পাবো যে একটা স্টেবিলিটি রয়েছে, একটা কিন্তু স্থিতাবস্থা রয়েছে, এটাও কিন্তু চোখে পড়ার মতো। তো মোটামুটি এই ধরনের বিষয়গুলো আমাদের চোখে পড়ে, এবং এটাকে অনেক ইংলিশ টার্মিনোলজি আছে, যেমন একটা গুরুত্বপূর্ণ টার্মিনোলজি আছে, একটা বাইপোলার ওয়ার্ল্ড আমরা দেখতে পাই, যে পুরো এই কোল্ড ওয়ারের পিরিয়ডটাকে অনেকে বাইপোলার ওয়ার্ল্ড বলার চেষ্টা করেছে, এবং সত্যি অনেকে না বললেও এটা সত্যি। যদিও অনেকে বলার চেষ্টা করেছে যে না, একটা থার্ড ফ্রন্টও ছিল, যেটা আমি তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছি, যে ন্যাম বলে যেটাকে অনেকে দেখানোর চেষ্টা করেছে, যে কোল্ড ওয়ারের পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বাইপোলার, যদিও বেশিরভাগ থিঙ্কার্সরা, এবং তোমার পরীক্ষাতে আসলে অবশ্যই তোমরা এটাই লিখবে যে বাইপোলার ওয়ার্ল্ডই ছিল। কিন্তু অনেকে দেখবে যে ন্যামের গুরুত্বটাকেও কিন্তু এখানে, বা ন্যামকেও কিন্তু ইম্পর্টেন্স দেওয়ার কথা বলেছেন, কিন্তু বেশিরভাগই থিঙ্কার্স তোমরা দেখবে ন্যামকে এতটা গুরুত্ব দেননি, ন্যামকে অপ্রাসঙ্গিক বলেছেন। তার কারণগুলোই হচ্ছে যে এই যে বলছিলাম এর আগের দিন ক্লাসে, যে ন্যামকে অপ্রাসঙ্গিক বলেছে, অগুরুত্বপূর্ণ বলেছে, আনইম্পর্টেন্ট হিসেবে ধরেছে। তার কারণটা হচ্ছে ন্যাম আলটিমেটলি কি করে, ন্যাম আমরা দেখেছি যে নিজেদের নিরপেক্ষতাটা কিন্তু বজায় রাখতে পারেনি। যেমন 6টা টার্মিনোলজি আমি এর আগের ক্লাসেই তোমাকে বলেছিলাম, যে 6টা টার্মিনোলজি জর্জ বার্জার মেনশন করেছিলেন, যার মধ্য দিয়ে তিনি আসলে নিরপেক্ষতাটাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আলটিমেটলি এই নিরপেক্ষতা, এই যে জোট নিরপেক্ষতা বা নন অ্যালাইন্ড যে গ্রুপ, যা মুভমেন্ট, সেটার সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করে না, সেটার সঙ্গে অ্যাসিমিলেট করে না। তো স্বাভাবিকভাবেই এই থার্ড ফ্রন্ট ছিল থাকলেও কিন্তু এদের গুরুত্বটা এত বেশি ছিল না। এরা আমরা দেখেছি বিশেষভাবে এই বাইপোলার যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডের ছাতার তলাতেই তারা কিন্তু নিজেদের মাথাটা বুঝতে বাধ্য হয়েছে, এবং আমরা দেখেছি যে অনেকেই এই কারণ দেখবে প্রয়োজনে আমেরিকার কাছে গেছে, অনেকে প্রয়োজনে সোভিয়েত ইউনিয়নের কাছেও গেছে। তো কোল্ড ওয়ারের মধ্যে কিন্তু এটা একটা বিশেষত্ব আমরা দেখতে পাই। কোল্ড ওয়ারের মধ্যে তোমরা দেখবে যে শুধু কোল্ড ওয়ার ছিল না, একটা ফিচার্সও আমরা এখানে পেতে পারি। কোল্ড ওয়ারের মধ্যে শুধু কোল্ড ওয়ার ছিল না, এই কোল্ড ওয়ার একটুখানি হটও হয়েছিল, একটুখানি ওয়ার্মও হয়েছিল বলতে পারো, উষ্ণও হয়েছিল। কখন হয়েছিল, যেটা আমি তোমাদেরকে বললাম এর বেসিক ফিচার্সের মধ্যেই আসবে, সেটা হচ্ছে যে কিউবান মিসাইল ক্রাইসিস যখন হয়েছিল। এটা পরীক্ষায় অনেকবার জানতে চাই, তোমরা একটু নোট করবে যে কিউবান মিসাইল ক্রাইসিস যখন হয়েছিল 1962-তে, তখন আমরা দেখতে পেয়েছি যে সেখানে চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। একেবারেই আমেরিকার নাকের ডগায় আমরা দেখেছি, আমেরিকার একেবারেই প্রতিবেশী দেশ, সেখানে কিউবা ছোট্ট একটি আইল্যান্ড, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সোভিয়েত ইউনিয়ন কি করছে না, চুপি চুপি সে সেখানে গিয়ে নিউক্লিয়ার ডেপ্লয় করে রেখেছে, এবং যখন সে নিউক্লিয়ার ডেপ্লয় করে রেখেছে সেখানে, তখন আমরা দেখতে পাচ্ছি সেই ডেপ্লয়মেন্টস আলটিমেটলি কিন্তু আমেরিকাকে থ্রেট দিচ্ছে। তো সেই থ্রেট থেকে মুক্তি পাওয়ার জন্য আমেরিকা তখন সেখানে আবার নিজেও কিন্তু তখন কিন্তু আমরা দেখতে পেলাম যে সেখানে কিন্তু ওই তোমরা দেখবে যে সোভিয়েত ইউনিয়নের পাশে এসে তখন তোমরা দেখবে তখন তোমরা দেখবে যে সেখানে কিন্তু তারাও কিন্তু ইয়ে করছে, যে আমেরিকা তখন সেখানে কিন্তু নিউক্লিয়ার ডিপ্লয় করার চেষ্টা করছে। তো যাই হোক, আমরা দেখতে পাবো যে এই পিরিয়ডের মধ্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে গেছিল যে জাস্ট শুধু একটা বাটন প্রেস করার শুধু একটা অপেক্ষা, ঠিক আছে। এবং তোমরা জানো এগুলো নিয়ে প্রচুর লেকচার্স অলরেডি বিভিন্ন প্রফেসরদের, নাম করা প্রফেসরদের পাওয়া যায় ইউটিউবে, তোমরা দেখে নিতে পারো। সেখানে তোমরা দেখবে যে সেখানে অলরেডি ডিপ্লয় করে রেখেছে, জাস্ট একটা শুধু সম্মতির অপেক্ষা। তো সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে তারা আমেরিকাকে উড়িয়ে দেবে, এই ধরনের একটা কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা কিন্তু আগে কখনো হয়নি, যে একটা সরাসরি নিউক্লিয়ারের মতো সেখানে কিন্তু সেখানে ইনস্ট্রুমেন্ট বা বলতে পারো যে আর্মস তারা কিন্তু সেখানে ডিপ্লয় করবে, এটা কিন্তু কখনো হয়নি। এটা হয়েছে এর আগের বিভিন্ন দেশগুলোতে আমরা দেখেছি, সেখানে 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 মিলিটারিরা যুদ্ধ চালিয়েছে, সেখানে আমরা দেখতে পাবো যে ছোটোখাটো সেখানে যুদ্ধ জাহাজ সেখানে গেছে, কিন্তু নিউক্লিয়ার সরাসরি সেখানে ডিপ্লয় করা হয়েছে এবং জাস্ট একটা বাটন প্রেস করার অপেক্ষা, এই ধরনের সিচুয়েশনস কিন্তু কখনো হয়নি। এবং দুটো দেশই কিন্তু সেই কারণে নিজেদের জায়গায় কিন্তু অটুট ছিল, এবং প্রত্যেকেই কিন্তু নিজেদের ধ্বংসলীলা চালানোর জন্য রেডি ছিল, অর্থাৎ দুটো দেশই নিজেদের ধ্বংসলীলা চালানোর জন্য রেডি ছিল। তো এই পরিস্থিতিরও কিন্তু তৈরি হয়েছিল, ঠিক আছে, এটাও আমরা দেখতে পাবো। কিন্তু এই পরিস্থিতি তোমরা দেখবে যে 1953 সময়কাল থেকে তোমরা দেখবে, বিশেষ করে যখন দেখবে যে 1953-তে যখন স্ট্যালিন মারা যাচ্ছেন, তারপর থেকে তোমরা দেখবে যে এই পিরিয়ডের মধ্যে আরেকটা বিশেষত্ব বলতে পারো কোল্ড ওয়ারের, যে দাঁতাতের একটা পিরিয়ড শুরু হয়েছে, অর্থাৎ একটা ভালো সম্পর্ক গড়ে তোলার, দুটো দেশের মধ্যে, দুটো আইডিয়ার মধ্যে একটা মেলবন্ধনের জায়গা তৈরি হচ্ছে, এটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এবং সেটা যদিও বেশি দিন টেকেনি, কারণ ওই বললাম যে কিউবান মিসাইল ক্রাইসিস যখন আবার হচ্ছে, হ্যাঁ, তখনই সেটা আবার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, 1953 পর যখন স্ট্যালিন মারা যাচ্ছেন, স্ট্যালিন তোমরা জানো একজন বড় মাপের একজন, তিনি ইন্টারন্যাশনাল একজন লিডার ছিলেন সোভিয়েত ইউনিয়নের, এবং তিনি সেখানকার প্রেসিডেন্টও ছিলেন। এবং শুধু তাই নয়, সেখানে আমরা দেখতে পাবো যে এই স্ট্যালিনই আলটিমেটলি কী করেছিলেন, গোটা বিশ্ব জুড়ে একটা চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে নিজেকে মানে সোভিয়েত ইউনিয়নকে এগিয়ে নিয়ে এসেছিলেন। কিন্তু সেই অবস্থার একটু অবনতি ঘটলো যখন আমরা দেখলাম যে
সেখানে পাওয়ারে অন্য একজন রাষ্ট্রপতি আসলে 1953-তে ওনার মারা যাওয়ার পর, তখন থেকে একটু শান্তিপূর্ণ পরিস্থিতির দিকে এগোনোর চেষ্টা হলো। কোল্ড ওয়ারের থেকে আর একটুখানি বলা যেতে পারে যে সেটা একটু শান্তিপূর্ণ দিকে এগোনোর চেষ্টা করলো, কিন্তু সেই কোল্ড ওয়ার আমরা জানি যে আবার নতুন করে জেগে উঠলো। সে কখন? যখন আমরা দেখতে পাচ্ছি যে একটা শুধু কোল্ড ওয়ার নয়, তখন সেটা একটা হট ওয়ারে পরিণত হওয়ার দিকে চলে গেছিলো, সেটা হচ্ছে কিউবান মিসাইল ক্রাইসিসের সময়। ঠিক আছে, তো এই ঘটনাগুলো আমাদেরকে কিন্তু এখানে মনে রাখতে হবে, যেগুলো বেসিক ফিচার্স হিসেবে এখানে আলোচিত হয়। এবার যদি আমরা একটুখানি এবার যদি আমরা একটুখানি এবার যদি আমরা একটুখানি তার এই এমার্জেন্সির দিকে চোখ রাখি, কোল্ড ওয়ারের এমার্জেন্সির দিকে চোখ রাখি, তাহলে তোমরা দেখবে যে এমার্জেন্স হওয়ার পেছনে তোমরা দেখবে এই সবার আগে শুনে নাও যে কোল্ড ওয়ার শব্দটা যেমন কয়েন করেছিল, এটা পরীক্ষায় জানতে চাই অনেকবার, যে কোল্ড ওয়ার শব্দটা যেমন কয়েন করেছিলেন তিনি হলেন বার্নার্ড বারুচ। ঠিক আছে, বার্নার্ড বারুচ এই শব্দটি কয়েন করেছিলেন এবং এটিকে বিশেষভাবে ব্যাখ্যা করেছিলেন বা অ্যাপ্লাই করেছিলেন যিনি এই ইন্টারন্যাশনাল পলিটিক্সের আলোচনায় যিনি এটাকে তুলে নিয়ে এসেছিলেন, তিনি হচ্ছেন আমাদের এখানে আমরা দেখতে পাবো যে ওয়াল্টার লিপম্যান। তার যে একটা বিখ্যাত গ্রন্থ বেরিয়েছিল, তার একটি বিখ্যাত বুক পাবলিশ হয়েছিল, সেই বুকটির নাম হচ্ছে দ্য কোল্ড ওয়ার 1947। তো ঠিক এই 47-এর মধ্যেই তোমরা দেখবে যে এই বার্নার্ড বারুচ তিনি কি করছেন, 47-এর মধ্যেই তোমরা দেখবে যে বার্নার্ড বারুচ এই শব্দটিকে কয়েন করছেন এবং প্রথম তিনি এটাকে ব্যবহার করছেন। এবং পরবর্তীকালে তোমরা দেখবে যে ওয়াল্টার লিপম্যান তিনি কি করছেন, এটাকে বিখ্যাত করে তুলছেন। তো এইরকমভাবে আমরা দেখবো যে বার্নার্ড বারুচ এটাকে কয়েন করলেন এবং আমেরিকার সেনেটে গিয়ে, যেন আমেরিকার আপার হাউস তোমরা জানো, কংগ্রেসের যে আপার হাউস, অর্থাৎ তাদের যে পার্লামেন্ট সেটাকে কংগ্রেস বলা হয়, এবং তার যে আপার হাউস সেটা আমরা জানি যে সেনেট বলা হয়। তো সেই সেনেটে আমরা জানো যে সেখানে কিন্তু তিনি এই কোল্ড ওয়ারের শব্দটিকে তিনি সেখানে কিন্তু তুলে ধরেছিলেন এবং প্রথম সেটাকে ব্যবহারে নিয়ে এসেছিলেন। তারপর থেকে সেটা বিখ্যাত হয়ে উঠলো যখন আমরা দেখলাম যে ওয়াল্টার লিপম্যান তার দ্য কোল্ড ওয়ার নামক একটি বই তিনি লিখেছিলেন 1947-এ। তো এই কোল্ড ওয়ারের এবার শব্দটা যদি আমরা একটুখানি ওই এমার্জেন্সটার দিকে চোখ রাখি, তাহলে যে বিষয়গুলো এখানে উঠে আসবে সেটা হচ্ছে যে অনেকে যেমন কোল্ড ওয়ারের ইভলিউশনসের পেছনে তারা বিশেষ করে যেটা বলার চেষ্টা করেন যে কোল্ড ওয়ারের এমার্জেন্সির পেছনে যে কারণটা দায়ী বা যে সময়কালটা যেটাকে আমরা বলতে পারি, যেটা বলে যে এর সময়কালটা হচ্ছে যে 1917 সাল। কেন 1917 সাল? তার কারণটা হচ্ছে যে 1917 সাল থেকে বলার চেষ্টা করে এরা যে কোল্ড ওয়ারের একটা মোটামুটি শুরুয়াত হয়ে গেছিল। কখন থেকে? 1917 সাল থেকে। কে ছিলেন সেই সময়? কি ঘটনা ঘটেছিল 1917 সালে? তোমরা জানো 1917-এ তোমরা জানো যে সেখানে সোভিয়েত ইউনিয়নে তোমরা জানো যে অক্টোবর রেভলিউশনস ঘটেছিল, যেটাকে আমরা বলশেভিক রেভলিউশনস নামেও জানি। এবং এই রেভলিউশনসটা ছিল, তোমরা জানো যে এই যে মার্কসিজমের যে দেখানো পথ, যে মার্ক্সবাদ যেটাকে আমরা বলে থাকি, সেই মার্কসিজমের উপর বেস করে সোশ্যালিজম নিয়ে আসার চেষ্টা একটা শুরু হয়েছিল। এবং এই সোশ্যালিজম তোমরা জানো যে পরের স্টেজে গিয়ে কমিউনিজম হয়ে যাবে, তারা কমিউনিজমের দিকে ট্রানজিশনস তাদের ঘটাবে, এটা তাদের একটা কল্পনা ছিল, এটা তাদের একটা কিন্তু লক্ষ্য ছিল। তো যাই হোক, আমরা দেখতে পেলাম যে এই সোশ্যালিস্ট রিভলিউশন যখন এই সোভিয়েত ইউনিয়নে যখন সোশ্যালিস্ট রিভলিউশনস ঘটছে, অক্টোবর রিভলিউশনস ঘটছে, আমরা যখন বলশেভিক রিভলিউশনস দেখতে পাচ্ছি, বলশেভিক পলিটিক্যাল পার্টি নেতৃত্বে যখন বলশেভিক রিভলিউশনস দেখতে পাচ্ছি, যার নেতৃত্বে দিয়েছিলেন লেনিন, তো তখন আমরা দেখতে পাচ্ছি কিনা, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেই দেশে যখন প্রথমবারের মতো সোশ্যালিস্ট সিস্টেম এস্টাবলিশড হলো, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে লিবারেল যে ওয়ার্ল্ড, যারা ওই ক্যাপিটালিজমের আইডিয়াতে বিশ্বাস করে, যারা ওই ব্যক্তি স্বাধীনতার উপর অত্যধিক বেশি ফোকাস করে, যারা সোসাইটির উপর নয় ব্যক্তির উপর অত্যধিক বেশি ফোকাস করে, যারা ব্যক্তির হিউম্যান রাইটসের উপর অত্যধিক বেশি ফোকাস করে, যারা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওনারশিপের কনসেপ্টের উপর বেশি ফোকাস করে, ইন্ডিভিজুয়াল প্রপার্টির কনসেপ্টে যারা বিশেষভাবে ফোকাস করার চেষ্টা করে, তাদেরকে আমরা দেখতে কি দেখলাম, আমরা দেখলাম যে তারা সোভিয়েত ইউনিয়নের ভয় পেয়ে গেছিল। সোভিয়েত ইউনিয়ন যেভাবে সেখানে রাতারাতি যেভাবে সেখানে যার সরকারকে উৎখাত করে দিয়ে লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি ক্ষমতায় আসলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা অনুমান করেছিল যে এই ঢেউ, এবং দেখাও যাচ্ছিল, অনুমান করা যাচ্ছিল, এটা পরিষ্কার দেখা যাচ্ছিল যে বিশ্বের বিভিন্ন দেশগুলো কিন্তু এই ধরনের একটা এই আইডিয়াকে বেস করে নিজেদের দেশে পলিটিক্যাল চেঞ্জ নিয়ে আসতে চাইছিল। এবং তোমাকে আমি এম এন রাও পড়াতে গিয়েও বলেছি, এখানে ওই তুমি বলতে পারবে যে এম এন রয় ছিলেন প্রথম ব্যক্তিত্ব, বা মেক্সিকো ছিল প্রথম স্টেট যেখানে আমরা দেখতে পাই যে সেখানে সোভিয়েত ইউনিয়নের বাইরে প্রথম কোথাও সেখানে কিন্তু সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা হলো, এবং সেখানে মেক্সিকান সোশ্যালিস্ট পার্টি সেখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। এম এন রয় সেখানে প্রতিষ্ঠা করেছিলেন, আমরা জানি। তো ধীরে ধীরে তোমরা দেখবে যে সেখানে শুধু নয়, বিশ্বের অন্যান্য দেশগুলিতেও, চায়নার কথা বলা যেতে পারে, ইন্ডিয়ারও মোটামুটি একটা বড় পলিটিক্যাল পার্টি সেই সময় একটা পজিশনে চলে এসেছে অলরেডি। তোমরা জানো 1925-এ সেখানে তাসখান্দে অলরেডি সেই সময় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়ে গেছে ইন্ডিয়ার জন্য।
বিভিন্ন দেশগুলোতে বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিজগুলো তারা কি করছিল না, তারা তখন এই সোশ্যালিজমকে অ্যাডপ্ট করতে শুরু করেছিল। যখন সোশ্যালিজমের মতো আইডিয়া, বেসিক পলিটিক্যাল আইডিওলজিকে তারা যখন অ্যাডপ্ট করতে শুরু করেছে, তখন আমরা দেখতে পাচ্ছি লিবারেল ওয়ার্ল্ড বা এই লিবারেল দেশগুলো, যার লিডার ছিল আমেরিকা সেই সময় এবং ইউকে, ফ্রান্স, জার্মানির মতো দেশগুলো, তারা কিন্তু একটু ভয় পেয়ে গেছিল। যদিও জার্মানি সেই সময় তোমরা জানো যে জার্মানি অলরেডি সেই সময়, জার্মানি না, জার্মানি তখন তো একটা স্বাধীন দেশ হিসেবেই ছিল। তো যাই হোক, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই এই দেশগুলো যখন ভয় পেয়ে গেল যে সোশ্যালিজম যদি স্ট্যাবলিশ হয় তাহলে লিবারালিজম কিন্তু বাধাপ্রাপ্ত হবে, ইন্ডিভিজুয়াল রাইটসগুলো বাধাপ্রাপ্ত হবে। এবং ইন্ডিভিজুয়াল রাইটসগুলো বাধাপ্রাপ্ত হয় কীভাবে না, ইন্ডিভিজুয়ালসের কাছে ধরো প্রচুর সম্পত্তি রয়েছে, একজন ইন্ডিভিজুয়ালস তার কাছে প্রচুর সম্পত্তি রয়েছে, টাকা রয়েছে, ধন সম্পদ রয়েছে। তো যখন সোশ্যালিজম স্ট্যাবলিশড হবে তখন তোমরা দেখতে পাবে যে সোসাইটিকে বেস ধরে এখানে আইডিয়া ডেভেলপমেন্ট করা হবে, ইন্ডিভিজুয়ালসকে বেস ধরে নয়। যখন সোসাইটিকে বেস ধরে ডেভেলপ করা হবে তখন আমরা দেখতে পাবো কি না, দেখতে পাবো যে ব্যক্তি মালিকানায় ইন্ডিভিজুয়ালসের যে ওনারশিপে যে সমস্ত প্রপার্টিসগুলো রয়েছে সেগুলোকে তখন বাজেয়াপ্ত করে নেওয়া হবে, সেগুলোকে তখন ক্যাপচার করে নেবে। কে করে নেবে? স্টেট করবে। স্টেট সেগুলোকে ক্যাপচার করে স্টেটের প্রপার্টি বলে তখন সে সেগুলোকে চালানোর চেষ্টা করবে এবং সেই প্রপার্টিসগুলো সকলের মধ্যে তখন খুব সুন্দরভাবে সে তখন ডিস্ট্রিবিউট করার চেষ্টা করবে। তো এতে করে যেটা হবে, ইন্ডিভিজুয়ালসদের রাইটসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আমরা জানি আমেরিকা নিজেদেরকে সেই ইন্ডিভিজুয়ালিজম বলতে পারো বা লিবারালিজম বলতে পারো বা ক্যাপিটালিজম বলতে পারো, সেই জায়গা থেকে নিজেকে ডেভেলপ করেছে। এবার ও দেখছে যে এই দেশগুলো এইরকম সোভিয়েত ইউনিয়নে যখন সোশ্যালিজম স্ট্যাবলিশ হয়ে গেছে এবং তার ঢেউ যখন অন্য দেশগুলোতে গিয়ে পড়ছে, এবং এই ওয়েব থেকে আমরা দেখতে পাচ্ছি কি তারা নিজেরা ভাবছে যে এতে করে ওরা অত্যধিক বেশি শক্তিশালী হয়ে গেলে নিজেদের ক্ষমতাটা আমরা হারাবো। তো এই কারণে আমরা দেখতে পাবো যে অনেকে বিশেষ করে বলার চেষ্টা করে যে যখন সোভিয়েত ইউনিয়নে অক্টোবর রিভলিউশন হচ্ছে, যখন সেখানে কমিউনিস্ট পার্টি যখন পাওয়ারে আসছে, বলশেভিক পার্টি যখন সেখানে রিভলিউশন করে কমিউনিজম স্ট্যাবলিশ করার যখন চেষ্টা হচ্ছে, সোশ্যালিজম স্ট্যাবলিশ করার চেষ্টা হচ্ছে, তখন এই লিবারাল ওয়ার্ল্ডের দেশগুলো ভয় পেয়ে গেছিল এবং তারা নিজেদের মতো করে ডেভেলপমেন্ট ইনশিওর করার জন্য তখন তারা একটা ওই পদক্ষেপ নিতে শুরু করলো এবং সেই পদক্ষেপগুলো ছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে, বিশেষ করে সেইগুলো পদক্ষেপ। এবং এখানে আমরা দেখতে পাবো যে এটা একটা অনেকে বলার চেষ্টা করে, বাট ফর্মালি যেটাকে আসলে বলার চেষ্টা করা হয়, ফর্মালি যে কোল্ড ওয়ারের শুরুটা কবে থেকে হচ্ছে, তো ফর্মালি যদি বলি আমরা তাহলে হচ্ছে তোমরা দেখতে পাবে যে উইনস্টন চার্চিল ছিলেন। তোমরা জানো যে চার্চিল ছিল হচ্ছে আমাদের ব্রিটেনের সেই সময় প্রাইম মিনিস্টার ছিলেন। তো চার্চিল সেই সময় তোমরা দেখবে যে একটা আয়রন কার্টেল বলে একটা কিন্তু স্পিচ দিয়েছিলেন, যেটাকে বাংলায় বলি ফুলটন বক্তৃতা। তো 1946-এ তিনি কিন্তু একটা বক্তৃতা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে গোটা বিশ্ব জুড়ে এখন যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে বা হবে আগামী দিনে, সেটা হচ্ছে বা যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে কিন্তু কোল্ড ওয়ারের পরিস্থিতি। কোল্ড ওয়ারের কিন্তু একটা অবস্থা তৈরি হয়েছে যে যুদ্ধ চলছে, কিন্তু সেই যুদ্ধ নিজের দেশে চলবে না, সেটা প্রক্সি ওয়ার হবে। এবং এই প্রক্সি ওয়ারটা আমরা দেখতে পাবো যে আলটিমেটলি নিজেদের ডেভেলপমেন্টের কারণেই হবে, ওই সমস্ত দেশগুলোর ডেভেলপমেন্টের কারণে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার কথা বলা যায়। তো আয়রন কার্টেইলের মধ্যে দিয়ে এটার একটা বার্তা দেওয়া হয়েছিল। উইনস্টন চার্চিল, ব্রিটেনের প্রধানমন্ত্রী, তোমরা জানো, এই বার্তাটা দিয়েছিল যে একটা কোল্ড ওয়ারের পিরিয়ড কিন্তু শুরু হয়েছে এবং এটাকেই এনার এই বক্তৃতার মধ্য দিয়ে আমরা দেখতে পাবো যে এই কোল্ড ওয়ারটা ফর্মালি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। পরবর্তীকালে তোমরা দেখবে ট্রুম্যান নীতি, মার্শাল প্ল্যান, এগুলো আমরা দেখতে পাচ্ছি যে কি করেছে না কোল্ড ওয়ারকে আরও অনেক খুব সুন্দরভাবে বলা যেতে পারে স্টার্ট হতে হেল্প করেছে, ঠান্ডা যুদ্ধের পরিস্থিতিটাকে আরও বড় হতে হেল্প করেছে। এই ঘটনাগুলো আমরা জানি, ঠিক আছে। এবং শুধু তাই নয়, মার্শাল পরিকল্পনার মধ্য দিয়ে ট্রুম্যান নীতি বা ট্রুম্যান ডক্টরিন যেটাকে বলি, ট্রুম্যান ডক্টরিন, মার্শাল প্ল্যান, এগুলোর মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি ইউরোপ এবং শুধু ইউরোপ নয়, ইউরোপের বাইরে এশিয়া এবং আফ্রিকা, লাতিন আমেরিকার দেশগুলোকে ফিনান্সিয়ালি, মিলিটারিলি, পলিটিক্যালি বিভিন্ন ধরনের কিন্তু তারা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছে। যখন সাহায্য সহযোগিতা দিচ্ছে তখন তারা এই ভাবনা থেকেই দিচ্ছে যে এদেরকে কন্ট্রোলে নিয়ে এসে তারা নিজেরা এখান থেকে প্রচুর পরিমাণে সম্পদ নিজেদের দেশে নিয়ে যেতে পারবে, শোষণটা চালিয়ে নিতে পারবে। তো এই ধরনের বক্তৃতাগুলোর মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি, এই ধরনের ইনিশিয়েটিভসগুলোর মধ্যে দিয়ে দেখতে পেয়েছি তারা কিন্তু নিজেরা সমৃদ্ধ করেছে। ইউরোপকে যেমন হচ্ছে প্রচুর পরিমাণে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিয়েছিল আমেরিকা, এবং ইউরোপকে পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর পুনরায় রিকভার করার উদ্দেশ্যে কিন্তু তারা কিন্তু এই ঋণটা কিন্তু দিয়েছিল। এবং যখন ঋণ দিল, এবং শুধু তাই নয়, তার বাইরে এশিয়ার দেশগুলোকেও তারা ঋণ দিল। যখন দিল তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোল্ড ওয়ারের সূচনাটা কিন্তু হয়ে গেল মোটামুটিভাবে। যখন ঋণ দিচ্ছি তখন এই ভাবনা থেকেই দিচ্ছি যে ওই দেশটাতে যা সম্পদ আছে, ওই দেশটাতে যত রকমের ভালো কিছু বিষয় আছে যেগুলো আমার নিজেদের জন্য উপকারী হতে পারে, সেগুলোকে নিয়ে আসা। তো এইরকমভাবে আমরা দেখতে পেলাম যে দুটো দেশের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেল। তো এগুলোকে বলা যেতে পারে যে এগুলো হচ্ছে কোল্ড ওয়ারের পিরিয়ডের একটা এমার্জেন্সি রিজনস কতগুলো। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো যে যুদ্ধ আমাদেরকে এই জায়গায় সেই সময় নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছিল যে আমাদের এখন
যে যুদ্ধ হবে, কিন্তু সেই যুদ্ধ কিন্তু বড় কোনো একটা 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 জায়গা দখল করবে না। সেই যুদ্ধ আমরা দেখতে পাবো যে এমন একটা পজিশনে থাকবে, যে পজিশনসটা সবসময় কি হবে, যে শীতলের অবস্থায় থাকবে। বাট আমি বললাম এখানে যে সেই শীতল অবস্থা কিন্তু অনেক সময় একবার হটও হয়ে গেছিল, ঠিক আছে। তো সেই কারণে হট হওয়ার পরবর্তীকালে যে সিচুয়েশন, সেটা নিউ দাতার নামে পরিচিত, সেই নিউ দাতা তো সেখানে স্ট্যাবলিশ হয়েছিল। তো এগুলো আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে। তো এই আমি আর আজকে তোমাদের ক্লাস লেকচারটা লম্বা করব না, আজকে এতটুকুই থাকবে। আজকে তোমাদের তাহলে যেটা পড়ালাম সেটা হচ্ছে নেচারটা, কোল্ড ওয়ারের বেসিক ডেফিনেশনসটা দিলাম, নেচারটা বললাম, কোল্ড ওয়ারের বেসিক ক্যারেক্টারিস্টিক্সগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। দাঁতাত সেখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, শর্ট প্রশ্নের জন্য হিসেবে জানতে চাইতে পারে। আমি আরও বিস্তারিত সেটা নেক্সট ক্লাসে করে দেবো। এবং এই কোল্ড ওয়ারের এমার্জেন্সির কারণগুলো আমরা দেখলাম এখানে, ঠিক আছে। তো এমার্জেন্সি টাইম পিরিয়ডটা দেখলাম, কারণগুলো এখন আমি আলোচনা করিনি, টাইমগুলো আমরা আলোচনা করলাম। এবার আমরা কারণগুলো আলোচনা করবো এবং আউটকামগুলো কি, এটা করে আমরা কিন্তু কোল্ড ওয়ারের এই আলোচনাটা শেষ করবো। তো আজকের আলোচনা আমি আজকে এখানেই রাখছি। 2 ঘন্টার ক্লাস জেনারেলি হয়, আজকে আমি 2 ঘন্টা ক্লাসটা নিচ্ছি না, কারণ আজকে একটুখানি অনেকগুলো কিছু জানার বোঝার অসুবিধে কিছু হয়েছে বুঝতে। না স্যার, কোনো অসুবিধা হয়নি। স্যার, একটা জিনিস যেটা মানে ঠিক প্রশ্ন বলবো না, মানে আমি যেটা মনে হচ্ছিল যে এই যে এই কোল্ড ওয়ার পিরিয়ডে হুম। যে কোনো যুদ্ধ হলো না, মানে বড়সড় কোনো যুদ্ধ হলো না, এটা কি মানে এই যুদ্ধটা একটা কি মানে নিজেরাই কি ওরা আটকাতে চেয়েছিল যে যদি যুদ্ধ হয় তাহলে যদি ইউএসএ হেরে যায় তাহলে মানে তার যে আধিপত্য সে তৈরি করেছে বিভিন্ন দেশে সেইটা হারিয়ে ফেলার ভয়, বা সোভিয়েত ইউনিয়নরা কি সেই ভয়ে কোনো বড়সড় যুদ্ধ করেনি, মানে যা হচ্ছে সব ছোটখাটো যুদ্ধের উপর দিয়েই গিয়েছে? এটা কি একটা কারণ হতে পারে কোনো যুদ্ধ না হওয়া? একদম, দেখো, দিনের শেষে তোমাকে এটা মাথায় রাখতে হবে, তুমি যতই শক্তি সঞ্চয় করো না কেন, যতই বড় শক্তি সঞ্চয় করো না কেন, তোমাকে দিনের শেষে এটা মাথায় রাখতে হবে, যুদ্ধ তোমার লং টার্ম তোমাকে বেনিফিট দেবে না, লং টার্ম বেনিফিট দেবে না। এবং পরোক্ষ কিন্তু শত্রু তোমার তৈরি হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই, এবং যুদ্ধ যদি তৈরি হয় তাহলে দুটো পক্ষেরই ক্ষতি। যুদ্ধ একটা দেশের ক্ষতি হবে তা কিন্তু নয়, দুটো পক্ষেরই ক্ষতি। কারণ তুমি আমাকে একটা দিলে আমি তোমাকে দুটো ফেরত দেবো, তুমি আমাকে দুটো দিলে আমি তোমাকে অ্যাটলিস্ট একটা ফেরত দেবো। তো এই ভাবনা থেকে যুদ্ধটা হয়। এবং দুটো বড় 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 শক্তিশালী দেশ যখন এইরকমভাবে নিজেদেরকে শক্তিশালী করে তুলছে দিনের পর দিন, বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করার মধ্য দিয়ে, ইকোনমিকে আরও অনেক বেশি তারা র্যাডিক্যালি পরিবর্তন করার মধ্য দিয়ে, ওয়ান পার্টি পলিটিক্যাল সিস্টেম তৈরি করার মধ্যে দিয়ে, এইভাবে যখন তারা জিনিসটাকে ডেভেলপ করার চেষ্টা করছে, পলিটিক্যাল সিস্টেমটাকে ডেভেলপ করার চেষ্টা করছে, তখন তাদের মাথাতে এটা অবশ্যই আছে যে যুদ্ধ যদি করি তাহলে কিন্তু নিজেদের দুজনেরই লস। যেমন যে ভুলটা ইউকে করেছিল। ইউকে তোমরা দেখবে যে এত বেশি দেশের সঙ্গে যুদ্ধ করেছে, এবং সেই যুদ্ধের সংখ্যাটা এত বেশি হয়ে গেছে, এত রকমভাবে মানুষকে এক্সপ্লয়েট করেছে, যে ফলে শেষের দিকে এসে তার ভারটা সে আর না, নিজের নিজের যে ওয়েট, সেই ওয়েটটা সে আর ধরে রাখতে পারেনি। কেন, কিভাবে দেখবে যে যে বিশ্বের বিভিন্ন দেশে যেরকমভাবে এক্সপ্লয়টেশন চালিয়েছে, মানুষ তার তীব্র নিন্দা করেছে, প্রতিবাদ করেছে, তার বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছে, এবং বাধ্য করেছে তারা সোভিয়েত ইউকেকে নিজের দেশে ফেরত পাঠাতে, এবং প্রতিবাদ করে সেই জিনিসটা হয়েছে। এবং ধীরে ধীরে তেমন দেখো যে এত বেশি যুদ্ধ করেছে যে আজকে নিজের দেশে, আজকে দেখো গোটা মানচিত্রের মধ্যে ইউকের নামটা কতবার আমরা আলোচনা করি, যতবার আমেরিকা করি ততবার করি না। অথচ সেই আমেরিকাই দেখবে একটা সময় কিন্তু ইউকের আন্ডারে ছিল, ঠিক আছে। 1776 সালে 1776-এ তোমরা দেখবে যে আমেরিকা কিন্তু স্বাধীনতা লাভ করছে ইউকের কাছ থেকে, ঠিক আছে। তো যুদ্ধ আলটিমেটলি তুমি করতে পারো, শর্ট টার্মে ভালো, লং টার্মে কিন্তু তোমাকে কোনো রকম বেনিফিট দেবে না। এবং এতে এতে করে যেটা হবে যে তুমি যখন কোনো একটা দেশকে ভয় দেখানোর চেষ্টা করবে যুদ্ধ করে, তখন কিন্তু তারা কিন্তু আরও অনেক বেশি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আরও অনেক বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করবে। তো সেটা কিন্তু তোমার জন্য লং টার্মে কোনো রকমের লাভ দেবে না। এবং এটা দুজনে এটাও বুঝতো যে যুদ্ধ করাটা তাদের উদ্দেশ্য আসলে নয়। এরা ভালো করেই বুঝতো দুটো দেশ, যে যুদ্ধ করাটা এদের আসলে উদ্দেশ্য নয়। এদের উদ্দেশ্য হচ্ছে যে নিজেদের স্বার্থটাকে প্রোটেক্ট করা। এবং যুদ্ধ যদি করি তাহলে তো সেটা ডিরেক্ট ক্ষতি। তো স্বাভাবিকভাবে এরা কিন্তু নিজেদের মধ্যে একটা নেগোসিয়েশন, আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে কী করতো, সবসময় একটা পিসফুলি সুন্দরভাবে নিজেদের ওই যুদ্ধের জায়গা থেকে দূরে সরিয়ে রাখতো, ঠিক আছে। যুদ্ধটা ওখানে গিয়ে করতো ওটাকে এক্সপ্লয়েট করার জন্য, কিন্তু নিজেদের ক্ষতি করার জন্য নয়। তো স্বাভাবিকভাবে এরা খুব চালাকির সঙ্গে কি করতো, যুদ্ধটাকে পরিহার করে চলতো, নিজেদের মধ্যে দ্বন্দ্বর জায়গাটাকে পরিহার করে চলতো। এবং এই উদ্দেশ্যে তোমরা দেখবে কিউবান মিসাইল ক্রাইসিস যখন হলো, যেভাবে সেটাকে সমাধান করার চেষ্টা হলো, যেভাবে সোভিয়েত ইউনিয়ন একটুখানি কম্প্রোমাইজের জায়গাটাকে মেনে নিল, তোমরা দেখবে যে এই বার্তাটাই দিচ্ছে সেখানে যে এরা আসলে যুদ্ধ চায় না, যুদ্ধ হলে দুজনেরই লস, এটা ওরা ভালো করেই জানে। এবং নিজেদের স্বার্থটা সেখানে নষ্ট হবে, নিজেদের স্বার্থটাকে প্রোটেক্ট করতে পারবে না, নিজেদের ইন্টারেস্ট প্রোটেক্ট হবে না, নিজেদের সিকিউরিটিটা সেখানে বজায় থাকবে না। তো স্বাভাবিকভাবে যুদ্ধ করাটা কোনো ধরনের লং টার্ম কোনো সলিউশনস নয়। সেই কারণে এরা খুব চালাকির সঙ্গে যুদ্ধটাকে এড়িয়ে চলার চেষ্টা করতো, ঠিক আছে।